আচ্ছা রাফি ভাই শোনেন। হ্যালো। হ্যাঁ। আচ্ছা রাফি ভাই। হ্যালো। আচ্ছা আমরা লাইভে এসে গেছে না? এই তো। আচ্ছা আমার একটু বাসায় গেস্ট আছে, তো আপনি মাঝখানে একটু হচ্ছে আমাকে সাপোর্ট দেন, হ্যাঁ? বেশি বড় হয়ে গেছে। অনেক খাইতে বসলো। আচ্ছা রাফি ভাই তাহলে আমরা মনে হয় শুরু করতে পারি। শেয়ার করে দিই আমি। আচ্ছা। আচ্ছা তাহলে ভাই শুরুতে হচ্ছে আজকের প্রশ্নটা কেমন ছিল এবং কাটমার কেমন হতে পারে এটা নিয়ে যদি আপনি আমাদেরকে একটু 10 মিনিট জাস্ট হচ্ছে একটু ব্রিফ করতেন, তাহলে আমরা এরপরে 10 মিনিট পরে আমরা তাহলে যে ফোকাস এবং কিভাবে কি করতে হবে এটা নিয়ে আলোচনা চলে যেতাম আর কি। ভাই প্লিজ যদি আমাদের একটু ব্রিফ করতেন।
হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? না, আপনারা শোনা যায় না ভাই। আচ্ছা, সমস্যা নাই, আমি আমি কন্টিনিউ করি, হ্যাঁ। আর এটা ইয়াদের সাথে শেয়ার করবেন নাকি আমাদের সিনিয়র ব্যাচে, মানে সিনিয়র অফিসার ব্যাচে? আচ্ছা, দুঃখিত। আচ্ছা, একটু টেকনিক্যাল সমস্যার জন্য দুঃখিত। আচ্ছা, এবার হয়তো আমাকে শোনা যাওয়ার কথা। আহ, ইকো লিঙ্কটা আমরা শেয়ার করে দিচ্ছি। তাহলে শুরু করতে পারেন। আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে আজকে সাথে থাকার জন্য। আজকে হচ্ছে আমরা সিনিয়র অফিসার আজকে প্রশ্নটা কেমন হলো, কাট মার্কস কত হতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো, এবং পরবর্তীতে আমাদের রিটার্নের জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা নিয়ে ডিটেইলে আপনাদের সাথে আহ বিস্তারিত ব্যাখ্যা করার আগে চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হচ্ছে যদি দেখেন আমাদের হচ্ছে প্রশ্ন কেমন হয়েছে এই প্রশ্নে, আহ, আপনারা আমরা যেটা দেখেছি রাইট নাও। ভাইয়া ভাইয়া হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বরাবর আপনাদের সলিউশন অনুযায়ী 72.25 থেকে একদম বরাবর বলছি। আচ্ছা, আমরা এই কোশ্চেন পরে নিব, ঠিক আছে? কোশ্চেন আমরা আগে পরে নিয়ে সেশনটা করব, তারপরে কোশ্চেন নিব। আমরা পরে কথা বলি, হ্যাঁ। আচ্ছা। ওকে। আচ্ছা, এই যে আপনাদের হচ্ছে আমরা যেটা হচ্ছে দেখেছি এখন পর্যন্ত হচ্ছে আমাদের প্রায় 97 জন আপনারা অ্যাটেন্ড করেছেন। 97 জনের ভিতর 80-র উপরে পেয়েছেন 12। এটা হচ্ছে আমাদের হচ্ছে ব্যাচের কথা বলতেছি, হ্যাঁ। আমরা যারা হচ্ছে ব্যাচে সব ব্যাচ মিলে 600 প্লাস, 600 কি 700 হবে, হ্যাঁ, 600 থেকে 700 ভিতর সংখ্যাটা হবে। এতজন আমাদের সাথে ছিলেন। তাদের ভিতর হচ্ছে 100 জন হচ্ছে আমাদের মডেল টেস্টে পরীক্ষা দিয়ে রেসপন্স করেছেন। তার ভিতরে আমি দেখতেছি 12টা ভোট করেছে যে তারা 80 প্লাস পাবে। 76-এর উপরে পাচ্ছে হচ্ছে আপনার আরো 12 জন, এবং 73-এর উপরে পাইতেছে আরো 12 জন। সো আমরা যদি রেশিও ধরি তাহলে কিন্তু রেশিও হিসেবে মানে আমাদের 70-র উপরে হচ্ছে 50% মার্ক যদি আমি হিসাব করি তাহলে 70-র উপরেই থাকতেছে। হ্যাঁ, মানে হচ্ছে আমাদের প্রায় কত বলবো, মানে টোটাল স্টুডেন্ট সংখ্যার 50% হচ্ছে এই স্ট্যাটিস্টিক অনুসারে হচ্ছে 70 প্লাস থাকতেছে। তো এই যখন অবস্থা তখন হচ্ছে আমার পুরো অভিজ্ঞতায় বলে যে আপনাদের কাটমার্ক 70-র আশেপাশে থাকার সম্ভাবনাটাই বেশি, হ্যাঁ। এটা নিয়ে অনেকে মন খারাপ করতে পারেন, ম্যাক্সিমাম পেজে বলে দিছে 61-62-র উপরে যদি যায় তাহলে পড়ানো ছেড়ে দিব টাইপ কথাবার্তা। বাট আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি 70-র নিচে যাওয়াটা এবার হয়তো একটু সমস্যা হয়ে যাবে, একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম আমার যারা ছোট ভাই টোট ভাই পরীক্ষা দিছে প্লাস ভাই ব্রাদার পরীক্ষা দিছে, ম্যাক্সিমাম আমি যারাই জিজ্ঞেস করি যথেষ্ট ভালো মার্ক পেয়েছে। এবং ওটা ভালো মার্ক পাওয়ার কারণ হতেছে আমাদের প্রশ্নটা যথেষ্ট স্ট্যান্ডার্ড থেকে যথেষ্ট হচ্ছে সহজ ছিল। স্ট্যান্ডার্ড কোশ্চেন বিআইবিএম বা আইবিএ যেরকম কোশ্চেন করে সেখান থেকে বেশ আর কি একটু বলবো যে সহজের দিকেই ছিল। এবং বাংলা প্রশ্নে 20-22 করে পাইছে। আর্টস ফ্যাকাল্টির বাংলা কোশ্চেনে মানুষজন 50% মার্ক পাইতে কান্নাকাটি হয়ে যায়। সে জায়গায় আর্টস এর ফ্যাকাল্টি হচ্ছে 20-22-এর মতো পেয়েছে। পরবর্তীতে যদি আমরা ইংরেজি দেখি, ইংরেজিতেও মোটামুটি ভালো দিয়েছে। ইংরেজি যদিও একটু সময় কনজিউমিং কিছু কিছু কোশ্চেন ছিল, বাট স্টিল স্টিল হইতেছে হচ্ছে আমাদের বেশ ভালো হচ্ছে আপনার একটা মার্ক সবাই তুলেছে। ঠিক আছে, ম্যাথস হচ্ছে একদম দাওয়াত লেভেলের ছিল। ঠিক আছে, 20 পেয়েছে এরকম সংখ্যাটা অনেক। 18, 19, 20 এরকম হিউজ মানুষজন পেয়েছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, এবং জিকেটা হচ্ছে একটু হয়তো মিডিয়াম টু হার্ড লেভেলে ছিল, যেরকম আমি বলেছিলাম আগেও যে জিকেটা মিডিয়াম টু হার্ড লেভেল হবে। তো এই প্রেডিকশনটা হচ্ছে আপনার মোটামুটি কাজে লাগছে, বাট স্টিল এখানে ভালোই তুলছে। আর জিকেটা আইসিটি খুবই সহজ ছিল। সব মিলিয়ে আমার গেস হইতেছে যাদের হইতেছে মার্ক হইতেছে আপনার 70 প্লাস তারা রিটার্ন প্রস্তুতি শুরু করে দেন। ঠিক আছে, আর এর নিচে থাকলে আল্লাহ আল্লাহ করেন। আর 70-র আশেপাশে থাকলেও আসলে একটু হচ্ছে আপনার আমি মনে করি যে একটু লাকের দরকার আছে, কারণ এত বেশি মানুষজন, আমি জানি না এটা সঠিক না, এটা মিসলিডিং, বাট আমি ম্যাক্সিমাম জায়গায় দেখতেছি মানুষজন বেশ ভালো মার্ক পাইতেছে। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে এই আপাতত প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। কারণ হুট করে যদি আপনি দেখেন যে আপনি এক্সপেক্ট করেন নাই আপনি টিলে টিকবেন, বাট চলে আসছে, তখন কিন্তু আসলে সময়টা খুব কম থাকে। ঠিক আছে, আর আমাদের কপাল খারাপ হলে কি হতে পারে, কপাল খারাপ হলে কিন্তু এই 29 তারিখ আমাদের এক্সাম হয়ে যেতে পারে যদি কপাল খারাপ থাকে। আমার মনে হয় না 29 তারিখ এক্সাম নেওয়া পসিবল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ঈদের পরে যাওয়াটাই সম্ভাবনাটা বেশি। বাট বলা যায় না, আনপ্রেডিক্টেবল অনেক কিছু হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হইতেছে আজকে যেটা বললাম যাদের হচ্ছে 70 প্লাস রিটার্ন তারা মানে প্রিলি পাইতেছেন তারা অবশ্যই অবশ্যই এখন থেকে রিটার্ন প্রস্তুতি আজকে রাত থেকে শুরু করে দিবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে রিটার্ন প্রস্তুতি কি জিনিস আমরা তো মোটামুটি একটা আইডিয়া তো দেখেছি না আমাদের, কারণ একটা ছিল ভাই রেজাল্ট কয়দিনের মধ্যে দিতে পারে? রেজাল্ট দিয়ে দিবে, রেজাল্ট 1 উইকের ভিতর দিয়ে দেয়। আচ্ছা, তো বিগত বছরের কোশ্চেন আর্টস ফ্যাকাল্টির কেমন ছিল তার আগে হতেছে আমাদের একটু ইয়াটা দেখা দরকার, কোশ্চেন প্যাটার্নটা দেখা দরকার, যেটা হচ্ছে আপনার চিরাচরিত যে কোশ্চেন প্যাটার্ন
সেই প্যাটার্নেই হবে, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে আমাদের 7টা কোশ্চেনে 200 মার্কের যে প্যাটার্নটা ছিল আগে সেই প্যাটার্নই হবে। আমি দেখাই একটু। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখেন আমাদের রিটেন এক্সামের প্যাটার্নটা কি, এটা হয়তো আপনারা অলরেডি পরিচিত, যারা 1-2 বার পরীক্ষা দিয়েছেন ব্যাংকের তারা বেশ ভালোভাবে পরিচিত। ঠিক আছে, তাহলে ফোকাস রাইটিং বাংলা এবং ইংলিশে 35 কত 70 মার্ক হচ্ছে আপনার ফোকাস রাইটিং এর উপর থাকে আউট অফ 200। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের জিকে 30, ম্যাথ 30, এগুলো হচ্ছে আমাদের চাকা মার্ক। এগুলোতে হচ্ছে আমাদের ভালো একটা মার্ক তুলতে হয় রিটেনে তুলে দিতে হলে। আর এরপরে ট্রান্সলেশন খুবই কম মার্ক, 10 মার্কের মধ্যে ট্রান্সলেশন দিয়েছে। আর এরপর হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং দিয়েছে কত, আমার হচ্ছে 30 মার্ক। মানে সোজা বাংলায় আপনাদের যেটা করতে হবে, বা আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, আমি রিটেনটাকে, ব্যাংক রিটেনটাকে 2 ভাগে ভাগ করি। এক ভাগ হচ্ছে আমার লিখিত, মানে বাংলা লেখা টাইপের আমার লিখে যেতে হবে। আর এটা হচ্ছে আমাদের এইটার ভিতর হচ্ছে আমার 35 দুইটা ফোকাস পড়ে, আর 30 মার্কের দুইটা আর্গুমেন্ট পড়ে। ঠিক আছে, তাইলে এইটা কি করি, এটা আমি সেকেন্ড হাফে দিই। অর্থাৎ হচ্ছে আমাদের কি 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টার পরীক্ষাকে আমি 2টা ভাগে ভাগ করি। এটা হচ্ছে আমার স্ট্র্যাটেজি। ফার্স্ট হাফে প্রথম 1 ঘন্টায় আমি কি করি, বাংলা ফোকাস লিখি, সরি সেকেন্ড হাফে আমি কি করি, আমি বাংলা ফোকাস লিখি, ইংরেজি ফোকাস লিখি, আর একটা আর্গুমেন্ট লিখি। ঠিক আছে, আর প্রথম হাফে আমি কি করি, প্রথম হাফে আমি মার্ক তোলার চেষ্টা করি, যতটা সম্ভব মার্ক তুলে আনা যায়। অর্থাৎ প্রথম হাফে আমি এই আমি যে কম্প্রিহেনশনটা দিই, কম্প্রিহেনশন হচ্ছে আমার এখানে 30 মার্ক। এরপরে আমাদের ম্যাথমেটিক্স থাকে, ম্যাথমেটিক্সে আমার 30 মার্ক, জিকে আপনার 30 মার্ক, ট্রান্সলেশন হচ্ছে আমার 30 মার্ক, সরি 10 মার্ক। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই তাহলে এটা কি আমাদের প্রথম হাফে আনসার করার জায়গা, আর এটা সেকেন্ড হাফে আনসার করার জায়গা। আচ্ছা, প্রথম হাফে আনসার করতে হলে এই যে আপনার এই যে কম্প্রিহেনশন, যেটা মানে প্যাসেজ, সোজা বাংলা প্যাসেজ যেটা, সেখানে আমার 6টা প্রশ্ন থাকে, প্রত্যেকটাতে মার্ক থাকে 5। এবং প্যাসেজের সাইজটা বিসিএস লেভেলের বড় না হইলেও মোটামুটি মিডিয়াম টু লেন্দি আমি বলবো। ঠিক আছে, মিডিয়াম লেন্থের একটা থাকে, মানে বিসিএস এর মতো এত আহামরি লেভেলের বড় না, বাট স্টিল মোটামুটি বড়, একদম ছোট না। আপনার ম্যাক্সিমাম পরীক্ষা যেটা দেখবেন যে খুবই 20 লাইনের একটা প্যাসেজ বা 15 লাইনের একটা প্যাসেজ দিয়েছে, ওরকম না, আরেকটু লেন্দি হয়। ঠিক আছে, তাহলে এখানে প্রত্যেকটা কোশ্চেনে 5 মার্ক করে 30 মার্ক আপনার এখানে আনসার করতে হয়। ম্যাথস আপনার 5 করে, ম্যাথস আপনার 5 করে, সরি 6 করে আপনার 5টা ম্যাথ আনসার করতে হয়। ঠিক আছে, উল্টা হবে, এটা 5 into 6 হবে। ম্যাথ আমার আসে কয়টা, ম্যাথ আমার আসে 5টা। প্রত্যেকটা কোশ্চেনে থাকে কয় মার্ক করে, প্রত্যেকটা কোশ্চেনে 6 মার্ক করে থাকে। ঠিক আছে, জিকে আমার 30 মার্কের আসে। নর্মালি জিকে আসে আমার 15টা 2 মার্কের করে প্রত্যেকটা আসে। এবং জিকের ক্ষেত্রে এখানে ভেজাল আছে, জিকে লেজওয়ালা জিকে আসে। ঠিক আছে, অর্থাৎ লেজুর থাকবে। মানে নর্মালি আপনি দেখবেন যে 15টা কোশ্চেনের ভিতর 10টা কোশ্চেনে 2টা আলাদা আলাদা কোশ্চেন, যে এইটা এইটা কি বিষয়ক, এটা কত সালে হয়। হ্যাঁ, ওই সেম জিনিসই হয়তো সেম জিনিসের কোশ্চেন আসতেছে, ওইভাবে আপনাদেরকে বলবো। যেমন মনে করেন যে আমাদের সময় আসছিল যে কে এবার নোবেল প্রাইজ পাইছে অর্থনীতিতে, এবং আপনার কি খাতে অবদানের জন্য পাইছে, সে ব্যাংকিং খাতে অবদানের জন্য পাইছিল। ইকোনমিক্স এ নোবেল সাধারণত ব্যাংকিং খাতে দেওয়া হয় না, এবং ওইটা ইতিহাসে প্রথম ছিল ব্যাংকিং খাতের জন্য অর্থনীতিতে আপনার নোবেল দেওয়া। তো ওই কারণে ওই বছরের প্রশ্নটা আসছিল, মানে ওই 2টা আলাদা আলাদা কোশ্চেন করে আপনার মোটামুটি টাইমটা কিল করার জন্য দেয়। আর ফাইনালি আসলে আপনার ট্রান্সলেশনটা ছোট হয়, খুবই ছোট হয়, 10 মার্কের একদম ছোট্ট পিচ্ছি মার্কেটটা ট্রান্সলেশন আসে। এবং এইটা করার জন্য মানে আপনার এখানে দেখেন, এখানে আপনার সবার আগে বের করতে হবে যে ডিসাইডিং ফ্যাক্টর গুলা কি। আপনার ম্যাথ জিকে একটা বড় ডিসাইডিং ফ্যাক্টর, এবং আপনি যদি এর আগে পরীক্ষা দিয়ে থাকেন বা না দিয়ে থাকেন, যদি দিয়ে থাকেন আপনারা দেখবেন যে বলে জিকে ম্যাথ কয়টা হয়েছে। ঠিক আছে, যে 3 মিকে, সরি 3 ম্যাথ আর 20 জিকে, অথবা 4 ম্যাথ আপনার 25 জিকে, এরকম করে বলো। এবং এটা দিয়ে আমরা ধারণা করি যে কে কত ভালো পরীক্ষা দিচ্ছে। বাট এইটা যথেষ্ট বড় একটা ফ্যাক্টর, যেহেতু 4টা মার্ক এই জায়গাটায়। বাট সবচেয়ে বড় ফ্যাক্টর রিটেনে যে 100 মার্ক আছে, সেই 100 মার্ক আমাদের সাথে যারা জয়েন করছিল তাদের ভিতর 3 ম্যাথ নিয়ে চাকরি হয়েছে, 3 ম্যাথ 21 জিকে নিয়ে চাকরি হয়েছে। ঠিক আছে, আমার জানা আমাদের লোয়েস্ট। আমার নিজের 4 ম্যাথ এই 22 জিকে দিয়ে চাকরি হয়েছিল, এবং আমি 13th ছিলাম। অথচ আমার অনেক বন্ধু বান্ধবী আছে, তাদের 5 ম্যাথ হয়েছিল, 26 জিকে হয়েছিল। আমি এরকম এক বন্ধু আছে আমার, তার 5 ম্যাথ এবং 26 জিকে নিয়ে সে ভাইভাতে ডাক পায় নাই, নো ভাইভা।
অর্থাৎ 600 জনের ভিতরে আসতে পারে নাই, ভাইভাতেই আসতে পারে নাই, ইয়া তো পরের হিসাব। তাহলে চিন্তা করেন শুধুমাত্র ম্যাথ আর জিকে কারেক্ট করাটা এখানে বড় জিনিসটা। এখানে হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, যেটা এই সেকেন্ড পার্টের সেকেন্ড হাফের ফ্রি হ্যান্ড রাইটিং এর যে 100 মার্ক, এইটা খুব বড় একটা ভূমিকা রাখে আপনার হচ্ছে আগায় নিয়ে আসার জন্য। ঠিক আছে, তাইলে এইখানে হইতেছে আপনি যদি 5, 7, 10 মার্ক পিছায়ও যান ম্যাথ অথবা জিকেতে, আপনার সেটা কভার করার জায়গা আছে। এটাই হইতেছে ব্যাংকের এই যে লাস্ট, এইটা হচ্ছে বিআইবিএম এর সিলেবাস আমরা বলতাম। এটার বিউটি হচ্ছে এটা যে আপনি এক্সাম হলে যখনই পিছায় যাবেন, আপনি যতবারই পিছায় যান, আপনার কাম ব্যাক করার একটা ভালো সুযোগ আছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনার, আমি মনে করি যে অন্য কোনো ভাবে দিলে এই জিনিসটা হচ্ছে টাফ হয়ে যায়। নর্মালি গতানুগতিক ম্যাক্সিমাম ব্যাংক বা হচ্ছে নর্মাল পরীক্ষাগুলো দেখবেন যে ওই একটু খারাপ দিলে তাহলে হওয়ার সম্ভাবনা নাই, বাট ব্যাংকে সবসময় কাম ব্যাক করার সুযোগটা থাকে এই সিলেবাসের ক্ষেত্রে। ঠিক আছে, তাইলে আমাদের প্রিপারেশন হবে এই রিলেটেড, এবং প্রিপারেশন গুলা কিন্তু যথেষ্ট রিগোরাস হইতে হবে। কারণ এখানে 200 মার্কের পরীক্ষা, মার্ক কত, 200 মার্কসের পরীক্ষা। এই 200 মার্কসের ভিতর আপনার টার্গেট করতে হবে কত, আমরা এখানে টার্গেট করতেছি, আমরা এই ব্যাচটা কি, এই ব্যাচটা হচ্ছে অ্যাডভান্স প্রেপ ব্যাচ। হ্যাঁ, আমরা এখানে একদম জিরো লেভেল থেকে হচ্ছে আমরা এখানে পড়াবো না। আমরা ধরে নিচ্ছি যে আপনি যেহেতু প্রিলি পাস করে আসছেন, আপনার লেভেল মোটামুটি লেভেলের আছে। ঠিক আছে, আমাদের হচ্ছে অ্যাডভান্স, আপনাদেরকে 130 পড়ানো নেই আমাদের কাছে, একদম বেসিক থেকে এখানে হচ্ছে সেন্টেন্স লেখো, এই হইতেছে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব যায়, এরপর হচ্ছে অবজেক্ট, এইসব আমরা শিখাবো না। হ্যাঁ, আমরা হচ্ছে 130 যেহেতু টার্গেট করতেছি, এখন 130 কেন টার্গেট করলাম, এটা একটা প্রশ্ন হতে পারে। আচ্ছা, আমাদের কততে চাকরি হয় আপনারা দেখবেন যে সিনিয়র অফিসারের ক্ষেত্রে বা অফিসার ক্যাশে 105 এই লেভেলের মার্ক পেয়ে মোটামুটি হচ্ছে চাকরি বাকরি পাওয়া পসিবল। ঠিক আছে, এবং হচ্ছে আপনার যেটা সিনিয়র অফিসারের ক্ষেত্রে সেটা হচ্ছে 115 থেকে 120-এ চলে যায়। 115 থেকে 120-এর আশেপাশে হচ্ছে আপনার ফাইনাল ইয়াটা ঘোরাফেরা করে। আর বাংলাদেশ ব্যাংক এডি টাইপের যে পরীক্ষাগুলো আছে সেখানে কিন্তু 127, 28 এই লেভেলে হতেছে মার্ক লাগে হতেছে আপনার ইয়া পেতে, এবং দেখা যায় কি যে ফার্স্ট হয় সে হতেছে 150, 140, 45 এরকম মার্ক পায়। ঠিক আছে, আর যে মানে যেমন মনে করেন যে আমি আমি ধরে নিছিলাম যে আমার 135 থাকবে বা 136 থাকবে, তো আমার যদি 135, 136 থাকে, তাহলে আমার পজিশন আসলে বাংলাদেশ ব্যাংকে 13তম। দ্যাট মিনস হচ্ছে আপনার এটা হচ্ছে টপ লেভেলের হতেছে। সো আপনার এই জন্য আপনার টার্গেট করতে হবে কি যে 130 যদি আমি টার্গেট রাখি, তাহলে টপ 100-র ভিতরে আমার এন্ট্রি করার একটা সুযোগ আছে, বা অ্যাটলিস্ট টপের দিকে। আমার যতই খারাপ হোক এক্সাম বা আমার যতই ঝামেলা হোক, আমি কোনো না কোনো ভাবে অ্যাটলিস্ট হচ্ছে আমি 900-র ভিতরে যেন থাকতে পারি। কারণ এইখানে আপনি চিন্তা করেন, আপনার এইখানে 200 মার্ক, এই 200-র সাথে হইতেছে আপনার যোগ হবে 25 মার্কের ভাইবা। এই যে আমার 225 মার্ক, এই 225 মার্কে আপনার ইভলিউশনটা হবে যে আপনাকে চাকরি দিবে কি দিবে না। আর এই জায়গায় যে 100-তে আপনি যে এই যে আমাদের ব্যাচের কয়েকজন দেখলাম যে 92 পাইছে। ঠিক আছে, তাহলে এই যে 92 পাইছেন, তো তিনি আপনার আসলে খুব বেশি এজ পাবেন না, বা তার কোনো ভূমিকা নাই। তার হচ্ছে রিটেন পরীক্ষা ভালো করতে হবে, আপনার ভাইবা পরীক্ষা ভালো দিতে হবে। আমিও হইতেছে হচ্ছে আপনার বাংলাদেশ ব্যাংকের 2022 সালে যে নিয়োগটা ছিল ওইটাতে আমি বহুত মার্ক পাইছিলাম, প্রিলিতে আমি প্রায় 80-র কাছাকাছি মার্ক পাইছিলাম, বাট স্টিল হইতেছে আমি যেহেতু রিটেন ভালো দেই নাই, আমার চাকরি হয় নাই। তাই না? তাহলে আপনার এই 225 মার্কে যেহেতু খেলা, আপনার খেলতে হবে কোথায়, এই জায়গায়। তাহলে এই জায়গায় খেলতে হলে আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে 130 প্লাস আমি টার্গেট করব। সুবিধা অনেকগুলো, আমার প্রশ্ন সহজ হোক কঠিন হোক ডাজেন্ট ম্যাটার, 130 টার্গেট, এই লেভেলের কাছাকাছি যেতে বলে আমার চাকরিটা হইতেছে। দ্বিতীয় সুবিধা হচ্ছে আমার আমাদের ব্যাংকের অনেক সময় চয়েস থাকে যে আমি চাই আমার এই ব্যাংকটা আসুক, বা আমি এই ব্যাংকে হইলে আমি চাকরি করব না, এরকম আসলে অনেকের প্রেফারেন্স থাকতে পারে। তো ওই রকম প্রেফারেন্স যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে যে 130 যদি না পান, তাহলে হচ্ছে আপনার ওই হয়তো পছন্দসই ইয়াটা হচ্ছে আপনার ছুটে যেতে পারে। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে আমরা 130, এটা এমন না যে 130 কাটমার্ক হবে, কাটমার্ক হয়তো 120 বা তারও নিচে নেমে আসতে পারে, বাট আমাদের হচ্ছে টার্গেট থাকবে কত, টার্গেট থাকবে 130। ঠিক আছে, তাহলে আমি মোটামুটি হচ্ছে একদম ভালো লেভেলে যেতে পারবো। তাহলে 130 পাওয়ার হইতেছে সিস্টেমটা কি, 130 যদি আমার পেতে হয়, এই জায়গায় যদি 130 পেতে হয়, তাহলে দেখেন আপনার হচ্ছে কি লেভেলের মার্ক লাগে। 130 যদি আপনার পেতে হয় তাহলে হচ্ছে আপনার 65%, তাই না? 65% মার্ক যদি থাকা লাগে, তাহলে কি হবে, কি হয়, আপনার প্রথম কথা হচ্ছে ম্যাথ আর জিকে তে হচ্ছে মোটামুটি করতে হবে, একদম খারাপ করা যাবে না। ভালো করতে পারলে তো ভালো, কিন্তু ম্যাথ আর জিকে তে হইতেছে হচ্ছে আপনার খুব বেশি খারাপ করা যাবে না। তাহলে আপনি দেখেন ম্যাথ আর জিকে তে হচ্ছে আপনার কত, 30-30 করে। তাহলে এই 30-এর ভিতর ম্যাথে যদি আপনি 4টা ম্যাথ পারেন, আপনার হাতে থাকে কত, 24। আপনি যদি হইতেছে জিকে তে যদি এখানে হচ্ছে আমি ইয়া ধরে নিলাম, আর জিকে তে মোটামুটি আপনার 23-24 হচ্ছে আমার, তো আমি 24-24 ধরে রাখলাম। তাহলে এই জায়গায় হচ্ছে আপনি একটা ভালো মার্ক পেয়ে নিজেরা আগে রাখলেন।
কম্প্রিহেনশনে আপনারা কম্প্রিহেনশন লেখার নিয়ম জানান না। অ্যাটলিস্ট ব্যাংকে এবং বিসিএস এর যে কম্প্রিহেনশন আসে স্ট্যান্ডার্ড হইতে হয়। স্ট্যান্ডার্ড না হওয়ার কারণে হয় কি, আপনারা মনে করেন প্যাসেজের ভিতর উত্তর দেওয়া আছে, প্যাসেজ পরে লিখে দিব, আমার মার্ক দিয়ে দিবে। বিষয়টা ওইরকম না, এখানে হচ্ছে আপনার অনেক রুল আছে। হ্যাঁ, আমাদের হচ্ছে 4 ঘন্টা ক্লাস ডেডিকেটেড আছে খালি প্যাসেজ কিভাবে সলভ করতে হয় এটার উপরে। ওই জায়গায় হচ্ছে আমরা আলোচনা করব যে প্যাসেজের ক্ষেত্রে কিছু রুল আছে, প্যাসেজের লেন্থ আছে। আপনারা 5 মার্কের একটা কোশ্চেন দিয়েছে যেটা একটা সার্টেন লেন্থে লিখতে হবে, কিন্তু আপনার উত্তরটা এমন হতে পারে যে একদম প্যাসেজে সরাসরি বলেই দেওয়া আছে এটা উত্তর, এক লাইনে উত্তরটা দেওয়া যায়, হাফ লাইনে উত্তরটা দেওয়া যায়, লাইন না লিখেও জাস্ট হচ্ছে উত্তরটা লিখে দেওয়া যায় যে এই জিনিসটা এটা বলছে। কিন্তু অতটুকু দিলে কি আপনি 5 পাবেন? পাবেন না। তাহলে 5 পাওয়ার জন্য হচ্ছে আপনার করণীয়টা কি? মানে অনেক কিছু বিষয় আছে। আপনার হইতেছে মানে আপনার সিনোনিম অ্যান্টোনিম জানতে হয়, কথা ঘুরায় লিখতে জানতে হয়, ইউফেমিজম জানতে হয়। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের হচ্ছে লেন্থ, আমার হচ্ছে একটা সেন্টেন্সে 3টা সেন্টেন্সে কনভার্ট করার নিয়ম জানতে হয়। অনেক কিছু আছে এখানে। সো এইখানে যদি আপনারা এগুলো মেনটেন করতে পারেন, তাহলে প্রত্যেকটা যে 5 মার্কের কোশ্চেন সেখানে 3, 3.5, 4 ইজিলি তুলতে পারবেন। আর যদি ওটা মেনটেন না করেন 1, 1.5 করে পাবেন, তাই না? তাহলে এইখানে হচ্ছে আমরা যদি সিস্টেম বুঝে যাই, তাহলে হোপফুলি আমরা এখানে 15-এর মতো মার্ক হতেছে, আমরা 15+ মার্ক বললাম যে আপনি জানেন না, আর একটু বেশি ধরা উচিত। আপনি 16-এর মতো মার্ক হইতেছে, আপনি ধরলাম 16ই ধরলাম, এরকম মার্ক হইতেছে আপনার ক্যারি করতে পারেন। বাট হচ্ছে আপনি যদি এই যে আমাদের যে গাইডলাইন গুলো ফলো করেন, হোপফুলি এটা 20+ হয়ে যাবে। ওটা আমি ধরলাম তর্কের ক্ষেত্রে 16-এর মতো। ম্যাক্সিমাম মানুষজন এরকম 12, 13, 14, 15 এরকমই পায়। আচ্ছা, আপনার হচ্ছে বাংলা ইংরেজি ফোকাস রাইটিং, আপনি যদি খুব ভালো ফোকাস লেখেন আপনি 22-23 পাবেন। আপনাদের যে রাইটিং এর লেভেল সেটা হচ্ছে 22-23 পাবেন। আপনি যদি মিডিয়াম লেভেলের কোনো মতে লিখে দিয়ে আসেন, এই মার্কটা হচ্ছে 12, 13, 15-তে নেমে যায়। ঠিক আছে, বাট স্টিল হচ্ছে কোনোভাবে এখানে হচ্ছে 18 কম পাওয়া যাবে না। 18 হইতেছে আপনি নর্মাল, আপনারা ওই যে ডাটা চার্ট কোটেশন উল্টা পাল্টা কোনো মতে দিয়ে একটা স্ট্রাকচার দ্বারা করে দিয়ে ফোকাস, মানে ম্যাক্সিমাম মানুষ যেটা লেখে ওখানে হচ্ছে 17, 18 বেশি দেওয়া যায় না। ঠিক আছে, আপনি পড়ে আসছেন বোঝা যায়, বাট হচ্ছে আপনার লেখার স্কিল, আপনার তথ্য উপস্থাপনের দক্ষতা, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা টু দা মার্ক না। আপনি 17, 18 লেভেলে গিয়ে আটকে যাবেন। এর থেকে বেশি মার্ক হইতেছে আপনার পক্ষে পাওয়া পসিবল না। কিন্তু আমি আমার যতটুকু আমার জানা আছে, আপনার এই বিআইবিএম এর আমলে 27, 28 পর্যন্ত হচ্ছে ফোকাস রাইটিং এ উঠতো। ঠিক আছে, এই কারণে কিন্তু দেখেন আপনি এখানে যে 27, 28 উঠে, আবার এইখানে যে আপনি ম্যাথ হতেছে 2-1টা ভুল করে ফেলছেন, তো সেই জায়গাতে হচ্ছে 27, 28 যারা পায় তারা আপনাকে হচ্ছে খুব ইজিলি কিন্তু টক্কর দিয়ে বের হয়ে যেতে পারবে। বাট আপনি যদি এখানে ফুল মার্কসও পান, বাট হচ্ছে এখানে খুব কম মার্ক পান, তো 10, 10, 20 মার্ক যদি এখানে হচ্ছে আপনার ছুটে যায় ফোকাস রেটিং এ, আপনি কিন্তু আসলে কোনোভাবেই এটা কোনো দিক দিয়ে কভার করতে পারবেন না। সো এই দুইটা হইতেছে মেইন খেলা। এবং আরেকটা খেলা হইতেছে এখানে আর্গুমেন্টও ভালো মার্ক পাওয়া যায়। আপনারা ম্যাক্সিমাম আর্গুমেন্ট লেখার নিয়মটা বুঝেন না, আপনারা হয়তো 10, 12 এরকম মার্ক পাবেন। ধরলাম যে আপনি কোনো মতো খুব ভালো লিখছেন, 15 মতো মার্ক আপনি পাইলেও পাইতে পারেন। আর ট্রান্সলেশন আসলে টাইম পাওয়া যায় না। ট্রান্সলেশন হচ্ছে যে সাইজের দেয়, ওই সাইজের আসলে 2 ঘন্টার ভিতরে টাইম মিলানো যায় না। এখানে 4-5-এর মতো হচ্ছে ধরেন যে আপনি এখানে পাইতে পারেন। আর যারা হচ্ছে বোকা, যারা ট্রান্সলেশনে 7 বা 8 পাবে, তারা হচ্ছে বোকা। তারা কেন বোকা? কারণ ওই 7 বা 8 পাইতে যে পরিমাণ সময়টা ব্যয় করছে 3-4 মার্কের জন্য, এটা অর্থিত না। এই সময় হচ্ছে ফোকাস 1 পৃষ্ঠা বেশি লেখা যায়, আর্গুমেন্ট 1 পৃষ্ঠা বেশি লেখা যায়, তাই না? এখানে হচ্ছে তার অনেক বেশি মার্ক হচ্ছে ক্যারি করা পসিবল। এইখানে হচ্ছে যারা ভালো মতো দেয়, ম্যাক্সিমাম আমি দেখছি যারা হচ্ছে ট্রান্সলেশনটা খুব ভালো মতো দেয়, তারা কোনো না কোনো একটা কোশ্চেন ছেড়ে আসে, হয়তো একটা ম্যাথ ছেড়ে দিয়ে আসে, বা ফোকাস হচ্ছে শেষ হয় নাই, কনক্লুশন লিখতে পারে না, এরকম লেভেল হচ্ছে সিল মিস্টেক করে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে একজন অ্যাভারেজ স্টুডেন্ট, সে হচ্ছে ম্যাথ জিকে পড়ে ফাটায় ফেলছে, সে তাহলে কত মার্ক পাবে? আমি হিসাব করি। 18 যোগ 18 যোগ 24 যোগ 16 যোগ 24 যোগ 4 যোগ 15, 119। দেখেন আপনার মার্ক কিন্তু খারাপ না, বাট স্টিল আপনি পাইলেন কত? 119। ঠিক আছে, তাহলে 119 যদি পান, এটা আপনি ম্যাথ জিকেতে ভালো দিয়ে, আপনার হইতে পারে না আপনার দিন খারাপ যেতে পারে না, আপনার 3টা ম্যাথ হইতে পারে না। আমি তো ফুল মার্ক ধরছি, মার্ক 2-1 মার্ক কাটতেও পারে তারা। এরপরে হচ্ছে আপনার জিকেতে হইতেছে কিছু মার্ক হইতেছে কাটা যেতে পারে না এখানে। জিকেতে হয়তো 2-1টা ভুল চলে গেল, তো জিকেতে যদি এখানে 20 টাইম আসে, আর এখানে যদি তাহলে 8 মার্ক চলে গেল, থাকে কত? 111। 111 দিয়ে সিনিয়র অফিসার ক্র্যাক করা ভাই প্রায় ইম্পসিবল লেভেলের ব্যাপার। ঠিক আছে, তো আপনাদের যে করণীয়, আমি ধরে নিলাম যে আপনার ওর্স প্লেস সিনারি, আপনার দিন খারাপ গেছে, আপনি 18 আর 20 হচ্ছে এখানে পাবেন। আপনি হচ্ছে প্রপার গাইডলাইন ফলো করছেন, প্রপার গাইডলাইন ফলো করার কারণে আপনি ভালো লিখতে জানেন। সো এই প্যাসেজে হচ্ছে আপনি 20 মার্কসের মতো এক্সপেক্ট করতে পারেন। আপনি ফোকাস যতই খারাপ লিখেন, আপনি তথ্য উপস্থাপন জানেন, আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর বেসিক গুলা জানেন, আপনি একটা
তথ্য সাজায় নিতে পারেন, যে আপনার কমন পড়ে নাই, স্টিল হইতেছে আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনি অ্যাটলিস্ট 20-21 হচ্ছে মার্ক আপনি পাবেন। ঠিক আছে। আর আর্গুমেন্ট রাইটিং এর হচ্ছে খুবই ভালো সিস্টেম আমি দেখাবো। আমি বিলিভ করি আর্গুমেন্ট রাইটিং আমি খুব ভালো পারি। হ্যাঁ, আমি এটা নিয়ে কাজ করছি। আমি ইউএস এর ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইয়া লেভেলে, ওদের কি লেভেল বলে এটারে, মানে হায়ার লেভেল আর কি, মানে 11-12 এর যে স্টুডেন্টস আছে তাদের কিন্তু আর্গুমেন্ট আসে। ভার্সিটি লেভেলে আছে কিনা আমি জানি না। আমি কিন্তু সেগুলো ঘাটাঘাটি করছি। হ্যাঁ, নেটে ঘাটতে 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 সেগুলো পাচ্ছি, সেখান থেকে আমি প্রিপারেশন নিচ্ছি। এবং আমি হয়তো নিজের বড়াই করতেছি, বাট আমি আর্গুমেন্ট খুব ভালো করাই। আমার একটা ক্লাসও আছে ইউটিউবে, একটা বা দুইটা, বা আমার যদি কখনো ক্লাস করে থাকেন আর্গুমেন্ট, অনেকে হয়তো আমার স্টুডেন্ট আছেন তারা জানেন যে আর্গুমেন্ট আমি যথেষ্ট ভালো করাই। তো এই আর্গুমেন্ট মোটামুটি হচ্ছে আপনাকে 19-20 পাওয়ার মতো হচ্ছে আমি ক্যাপাবিলিটি আমি মনে করি যে পাওয়ানোর মতো আমার ক্যাপাবিলিটি আছে, যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন ইনস্ট্রাকশন গুলা। তাহলে মোটামুটি এই লেভেলে যদি আপনি মার্কটা নিয়ে আসেন যে হচ্ছে আপনি জিকে আর খারাপ দিচ্ছেন, জিকে আর হইতেছে ম্যাথ খারাপ দিচ্ছেন, তাহলেও কিন্তু আপনার দেখেন কত মার্ক আসে। আপনার আসতেছে 124 মার্ক। ঠিক আছে, 124 মার্ক। ঠিক আছে, এই যে দেখেন এই 124 মার্ক মানে কিন্তু আপনার সিনিয়র অফিসারে আহ উতরায় যাওয়ার সম্ভাবনা প্রবল। হোপফুলি হচ্ছে আপনি কোনো না কোনো একটা ব্যাংক পাবেন, তো ভালো ব্যাংকও পাইতে পারেন যদি কোশ্চেন কঠিন হয়। ঠিক আছে, তাহলে এই মার্কটা দেখেন আপনি জিকে আর ম্যাথে আহামরি না পেয়েও পাইছেন। ঠিক আছে, এবং এখানে কিন্তু আরো আপনার ইমপ্রুভ করার সুযোগ আছে। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি ফোকাস যদি আপনার কমন পড়ে যায়, আপনি এখানে আরো 2-3 মার্ক ইজিলি করতে পারেন, এখানে আরো 2-3 মার্ক তুলতে পারেন। এই প্যাসেজে হচ্ছে আরো 2-3 মার্ক তোলা যায়। বা আপনার বেশি কিছু না, আপনার যদি একটা ম্যাথ আরো একটা লেগে যায়, তাইলেই তো আপনার 24 হয়ে গেল। তাইলে এখানে আপনার চলে আসবে কত, 130। তাহলে হয়তো আপনার ম্যাথ, জিকে, অথবা মনে করেন যে আপনার ফোকাস কোনো একটা কিছুতে কমন পড়ে গেল, বা আপনার দিন ভালো যাওয়ার কারণে আপনি আরো 6 মার্ক হচ্ছে এখান থেকে নিয়ে আসবেন। আর আপনার দিন ওর্স গেলেও আপনার যাবে কত, আপনার দিন ওর্স এর জন্য আপনার থাকতেছে কত, 124। ঠিক আছে। তো এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার কিন্তু খুব ভালো পরীক্ষা আমি দেই নাই। আমার এডিতে যে 13তম হয়েছিলাম যেটাতে, আমার কিন্তু ফোকাস এবং ইয়া দিয়ে হচ্ছে আমি কাম ব্যাক করছি। আমার কিন্তু ম্যাথ 4টা হয়েছিল, 3টা হয়েছিল প্রথমে, পরে হচ্ছে আরেকটা কি হয়ে গিয়ে মিলাই ফেলছিলাম, ভাবি না ওটা মিলবে। আর হচ্ছে আমার ইয়া কিন্তু 21টা না 22টা হচ্ছে আমরা জিকে হয়েছিল। ওই আমাদের ব্যাচে কিন্তু জিকে মোটামুটি সহজ হয়েছিল, ম্যাক্সিমাম 24-25-26 এরকম জিকেতে পাইছে। বাট কোনো কারণে হচ্ছে আমার কমন পড়ে নাই, বা আমার এক্স্যাক্টলি হইতেছে ওগুলো মনে পড়তেছিল না। আমি কিন্তু এখানে 5-6 মার্ক, আর ম্যাথে হইতেছে ওখানে 6 মার্ক কম পেয়ে আমি কিন্তু এখানে বেশ পিছিয়ে ছিলাম। বাট আমি কামব্যাক করছি কি দিয়ে, আমার ফোকাস রাইটিং আমার আর্গুমেন্ট লেখার হচ্ছে কি বলবো, এটা লেখার স্টাইলকে বলা হয় ডিকশন। হ্যাঁ, ডিকশনটা হচ্ছে আমার খুব ভালো থাকার কারণে আমি ওইটা দিয়ে উতরাই গেছি। তো আপনার যদি দিন ভালো যায়, তাহলে হচ্ছে আপনি কত পাবেন, 130 প্লাস পাবেন বলে আশা রাখি। আর আপনার দিন খারাপ গেল 124-এর নিচে যাবেন, অর্থাৎ হচ্ছে কোনো না কোনো একটা ব্যাংক আপনার চলে আসবে। তো আমাদের টার্গেট এইটাই, আপনাদেরকে ভালো দিনে যাতে আপনার 130 প্লাস আসে এই লেভেল হচ্ছে আপনাদেরকে প্রিপেয়ার করা। এবং আপনাদের ব্যাচে দেখবেন যে অনেকে হচ্ছে এক্সাম দিবে, ইভেন হচ্ছে ম্যাক্সিমামই তো হচ্ছে আমাদের আগের ব্যাচ গুলোতে ছিল, তারা হচ্ছে সিনিয়র অফিসারের এক্সাম গুলো দিয়েছে, আপনাদের সাথে এরকম অনেক আছে। তো তাদের দেখবেন যে এতদিন যেহেতু তারা হচ্ছে আমাদের সাথে এক্সাম দিয়ে আসছে, তাদের অনেকে 148-49 পাবে, 152-53 পাবে। আমরাই হচ্ছে গত ব্যাচের যে খাতা টাতা কাটছি, 151-52 অ্যাভেলেবল পাইছি। হ্যাঁ, আমি দিতে বাধ্য হয়েছি, আমি নাম্বার কাটার কোনো সুযোগ নাই, আসলে পরীক্ষা ভালো দিছে। ঠিক আছে, তাকে হচ্ছে আমার 35-35 ভিতর 25-26 করে দিতে হয় ফোকাসে। তাকে আর্গুমেন্ট আমি 22-এর কম দিতে পারি না, কারণ সে এত সুন্দর করে লিখছে, তাই না? তো তারা হচ্ছে 148-49-50 51 এই লেভেল পর্যন্ত যায়। হ্যাঁ, তো ওইটা হচ্ছে আপনার পার্সোনাল ক্যাপাবিলিটির উপর। বাট আমি বিলিভ করি আপনাদেরকে হচ্ছে একটু সাইজ টাইজ করে 130 পর্যন্ত পাওয়ানোর মতো ক্যাপাবিলিটি আমরা রাখি। ঠিক আছে, তাহলে এই হইতেছে আপনাদের জন্য প্ল্যান। এরকম একটা ইয়া করে নেবেন যে আমি কোনটাতে কত পেতে চাই, এইটা হচ্ছে। এরপরে হচ্ছে আপনাদের যে খাতাটা দেখে দিব, আপনারা যে এক্সাম গুলো দিবেন, খাতা দেখে দিলে আপনারা বুঝবেন যে আপনি 16 পাইছেন আর আপনার পাশের আর একটা খাতা 24 পাইছে। তো 16 আর 24 কেন পার্থক্য, দুইজনের খাতা আপনার কাছে অ্যাভেলেবল থাকবে, আপনি যেটা অ্যাভেলেবল থাকবে, যারা ভালো মার্ক পাচ্ছে তাদেরটা অ্যাভেলেবল আছে। সেখান থেকে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারেন যে এখানে হচ্ছে না আমার ইমপ্রুভ করার সুযোগ আছে। ঠিক আছে, তাহলে এই হইতেছে আমাদের আগামী কয়েকদিনের প্ল্যান হওয়া উচিত। এবং এখানে হচ্ছে আমার মনে রাখা উচিত যে আমার মেইন খেলাটা হবে ফোকাস আর্গুমেন্ট, এই দুই জায়গাটাতে। এই 100 মার্কে কিন্তু আপনার খুব ভালো একটা দখল রাখতে হবে, না হলে কিন্তু হচ্ছে আপনি অনেক পিছিয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হইতেছে ইস্যু। আর আমরা এরপরে হচ্ছে আর্টস ফ্যাকাল্টির ম্যাথ কিরকম আসে, আর্টস ফ্যাকাল্টির জিকে টিকে বা ইয়া কিরকম আসে, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আপনাদের হইতেছে এই 130 পাওয়ার যে রোড ম্যাপটা, সেটা ক্লিয়ার হয়েছে কিনা, বা এইটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, সেটা আপনাদের কাছ থেকে জানতে চাই।
আপনাদের কারো কোনো 100 মানে এই রোড ম্যাপটা ক্লিয়ার হয়েছে কিনা, বা এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বা ওভারঅল রিটেন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা এখন করতে পারেন, বা অনেক কিছু প্রশ্ন করতে চাচ্ছিলেন মাঝখানে আমি থামিয়ে দিয়েছি, তারা চাইলে এখন কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দেবো। ছিল আমার, সেটা হচ্ছে হ্যান্ডরাইটিং নিয়ে কি কোনো ভাই advice রিটেনের আছে? জন্য একজন এ, একজন 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 হ্যাঁ, ভাই নন আমি ভাই বলেন। বলবো। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা ভাই, আমি হচ্ছে আপনার হচ্ছে এত ব্যাচে যেটা নিউ ব্যাচ ওটাতে 3,500 টাকা প্যাকেজ। এখানে আমি হচ্ছে ভাই ফিল্ডে দিছিলাম আজকে তো, এই টেস্টটা দিছি আপনি যেটা টেলিগ্রামে দিছিলেন, এটা টেস্টটা দেওয়ার পরে ওখানে তো আমার ৭৭.৫ আসছে। তো এমনিতে আরো ২-৩টা আমি কনফিউজ ধরলাম, তাও আমি ধরলাম যদি এক্সট্রা সেফ জোনে থাকার জন্য 73 পয়েন্ট সামথিং আছে আর কি। তো এখন হচ্ছে আপনি যেহেতু বলেছেন 70+ থাকলে রিটেন প্রিপারেশন নেওয়া উচিত। তো হচ্ছে ভাই এখন আগে যে বিএ কোশ্চেন যেখান থেকে দিত, তো এবারের ক্ষেত্রে ভাই ম্যাথের জন্য প্রিপারেশনটা মানে কেমন হইতে পারে, বা ওই সময়ের মধ্যে কভার করা যাবে কিনা, বা আগে রিটেনের প্যাটার্নের সাথে কেমনে কি মেনটেন করবো, এটা নিয়ে একটু আইডিয়া দিতেন আর কি। আচ্ছা, আর্টস টাইমের মধ্যে ফ্যাকাল্টি কভার করবো। আর্টস ফ্যাকাল্টির প্রশ্ন কিরকম হয়, এটা আমার কাছে যে ফুল কোশ্চেন ব্যাংক আছে, হ্যাঁ আপনাদের এই রিটেন ব্যাচে হয়তো আমি আজকে বা কালকের ভিতরে এটা আমি দিয়ে দেবো। আর্টস ফ্যাকাল্টির ফুল কোশ্চেন ব্যাংক রিটেনেরটা, ম্যাথের, ঠিক আছে? তো এখানে আপনারা আইডিয়া পাবেন যে আর্টস ফ্যাকাল্টি কোন জায়গা থেকে কোন চ্যাপ্টার থেকে কতটা কোশ্চেন আসছে বিগত বছরে, কোন জায়গায় জোর দিব, এখান থেকে একটা বেসিক আইডিয়া আপনি পেয়ে যাবেন। আর এর পাশাপাশি তো আমরা তো পড়াবোই, হ্যাঁ। তো আর্টস ফ্যাকাল্টির রিটেনের ম্যাথ গুলো তুলনামূলক একটু ইজি হয়, কোনো কোনো ক্ষেত্রে একটু লেন্দি ম্যাথ দেয়, বাট ম্যাথ হইতেছে মাথা নষ্ট লেভেলে কঠিন ম্যাথ আর কি ওরকম দেয় না, ঠিক আছে? যেমন এই একটা ম্যাথ আসলো, ধারার বিশাল বড় ম্যাথ আসছিল, এরকম দু একটা ম্যাথ মাঝে মধ্যে উল্টাপাল্টা বড় দিতে পারে, বাট মোটামুটি রিজনেবল ম্যাথে দেয়, পারার মতো ম্যাথে দেয়। অর্থাৎ আপনার এখানে অন্তত 4টা ম্যাথ পারার নিয়ত নিয়ে যাইতে হবে, 3টা পারলেও আপনি রিটেন দিয়ে পার পেয়ে যাবেন, 2টা পারলে হচ্ছে আপনাদের পক্ষে একটু কষ্ট হয়ে যায়। 2টা নিয়ে অফিসার ক্যাশে ভাই পার পাওয়া যায়, সিনিয়র অফিসার একটু টাফ, হ্যাঁ সিনিয়র অফিসার কম্পিটিশনটাও বেশি হয়। সো লিস্ট হচ্ছে আমাদের 3টা ম্যাথ পারতে হবে, 4টা ম্যাথ আমাদের মানে টার্গেট থাকবে, আর 5টা ম্যাথ পারলে তো জোস। আচ্ছা ভাই, আমি কি তাহলে আমি 77.5 আসছে, বাট আমি আরো ভাই 2-3টা একটু কমাই ধরলাম, যদি এদিক সেদিক যদি কোনো নির্দিষ্ট কি রিটেনের প্রিপারেশন নিতে পারি। 77 আসলে অনেক মার্ক পাইছেন, আলহামদুলিল্লাহ ভালো মার্ক পাইছেন। আমি মনে করি 77 হচ্ছে আপনার রিটার্ন শুরু করে দেওয়া উচিত। 70+ থাকলে আমি মনে করি রিটার্ন শুরু করে দেওয়া উচিত। তাও ভাই আমি আর যদি কোনো কারণে আমি হয়তো বা ওখানে দাগাইতে কেন হয়তো একটা কনফিউশন যদি থেকে থাকে, তাও হুম। সময় ধরলেও মোটামুটি ভাই 75-74 এরকম থাকে আর কি। এটা আমি মনে করি যে আপনি টপ, আমার যদি 10,000ও টিকায়, 10,000 মানে হচ্ছে আপনার একটা যদি পরীক্ষা দেয় 10 জনে একজন, তা আপনার রেশিওটা চিন্তা করেন, 10 জনে একজন কি হচ্ছে 70 করে পাবে? আমার মনে হয় না, 70-এর উপরে কাটমার্ক যাওয়াটা একটু টাফ হবে। হয়তো সবাই বলতেছে ভালো হয়েছে, বাট হাতে কলমের পরীক্ষা আসলে যারা দিছে তারা জানে, বা যত সোজা কোশ্চেনই করুক, এক্সাম হলের প্রেশার থাকে, অনেক কিছু ইস্যু থাকে, প্লাস এটা তো এনএসআই এক্সাম না যে 700-800 পোলাপান টিকাবে, তাই না, যে কাটমার্ক অনেক হাই হবে। এখানে টিকাবে হচ্ছে আপনার 10,000, 11,000, 12,000। সো 77-এ যদি না হয়, তাহলে আমার পরীক্ষার উপরে বিশ্বাস উঠে যাবে আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর 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 আরেকজন ভাই প্রশ্ন করতে চাইছিলেন। বলতে চাচ্ছিলাম যে হ্যান্ডরাইটিং নিয়ে কি কোনো অ্যাডভাইস আছে কিনা? কিসের জন্য? হ্যান্ডরাইটিং হ্যান্ডরাইটিং হ্যাঁ, হ্যান্ডরাইটিং এর জন্য ইয়া আছে, আমি হচ্ছে আপনাদেরকে, যে আপনার তো মনে করেন যে হয়তো আপনারা টাইম পাবেন ম্যাক্সিমাম 28 দিন। 28 দিন বা ধরেন যে 35 দিন ম্যাক্সিমাম আমি ধরলাম, 35 দিন আপনি হচ্ছে আহামরি কিছু হ্যান্ডরাইটিং উন্নতি করতে পারবেন না, বেসিক হ্যান্ডরাইটিং যেটা। তো আমি আহামরি উন্নতি না করতে পারলেও আপনাকে কিছু সিস্টেম শিখাই দিব, যে সিস্টেম গুলো দিয়ে আপনি কাইন্ড অফ হচ্ছে আপনি মানে আপনার লেখা পুরো বুঝবে না যে আপনি আসলে স্কিল আসলে মিডিয়াম লেভেলের নাকি আরেকটু খারাপ লেভেলের, এই জিনিসটা হচ্ছে বোঝা যায় না, হ্যাঁ। আমি হচ্ছে 5টা স্কিল হচ্ছে আপনাদেরকে হচ্ছে শিখাবো, লাইক কিভাবে লিঙ্কার্স অ্যাড করতে হয়, কোন জায়গায় কি ইউজ করতে হয়, এরপরে মনে করেন যে আমার বেসিক কি কি মিস্টেক্স গুলা করি, এরপরে হচ্ছে আমার বেসিক কি কি ওয়ার্ড, যেই ওয়ার্ড গুলা আমার বারবার রিপিট করি, লাইক গুড ব্যাড মানে বিগ, এই টাইপের হচ্ছে খুবই বাচ্চা লেভেলের ওয়ার্ড ইউজ করি, সেই জায়গায় মনে করেন যে আমি 120 থেকে 30টার মতো আমি সিনোনিম শিখে নেব, যে আমি বিগের বদলে জাইগ্যান্টিক, হ্যাঁ আমার গুরুত্বপূর্ণর বদলে, মানে গুরুত্বপূর্ণ আমরা সবাই ইম্পর্টেন্ট দিই,
সো এখানে হচ্ছে গ্রাউন্ড ব্রেকিং, এই টাইপের কিছু হচ্ছে আপনার ফ্রেজ, কিছু হচ্ছে হলো গিয়ে আপনার ওয়ার্ডস, এগুলো একটু গুছায় না দেওয়া, যে এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজ হয়, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এগুলো লাগবেই। হ্যাঁ, তো এরকম হচ্ছে 120-30টার মতো হচ্ছে আমাদের শীট আছে। এই শীট ধরে ধরে হচ্ছে কিভাবে ইউজ করতে হয় এটা শিখাবো, লিঙ্কার্স ইউজ করা শিখাবো, এরপর হচ্ছে আপনার বেসিক যে গ্রামাটিক্যাল যেসব জায়গাগুলোতে আমরা ভুল করতে পারি সেগুলো শিখাবো। আর হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জের কিছু জিনিসপাতি শিখাবো, যে আপনাদের অনেকের ঝামেলা আছে হচ্ছে যে গ্রামাটিক্যাল রেঞ্জ নাই, এই যে সিম্পল সেন্টেন্সে লিখতে আসেন তো লিখতে আসেন, ঠিক আছে, ওই যে আই এম জিপিএ 5 টাইপের লেখালেখি করেন। তো ওই জায়গাতে হচ্ছে আপনাদের কিছু হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড লেভেলের হইতেছে রুল লাইক ইনভার্সন, প্যারালালিজম, এই টাইপের কিছু হচ্ছে আপনার শিখায় আপনাদের জাস্ট হচ্ছে একটু ইয়া করা, হাত চালু করা, এবং হচ্ছে আপনাদেরকে একটু মানে আপনার লেখা দেখে বোঝা যাবে না যে আপনি যে আসলে এখনো হচ্ছে ওই প্রো লেভেলে যান নাই। হ্যাঁ, এরকম কিছু নিয়ম আছে। তো 5টা, এটা আমাদের আমাদের রিটেন ব্যাচে তো অনেক কিছুই বলছি, তো এটার উপর 4 ঘন্টার ক্লাসে আশা করি হচ্ছে বেসিক হ্যান্ড রাইটিংটা একটু উন্নতি হবে, যেহেতু আপনার 100% কমন পাবে কোনো গ্যারান্টি নাই, যা কিছুই আসে একটু লিখতে পারেন এবং স্ট্যান্ডার্ড ইংলিশে লিখতে পারেন। 4 ঘন্টা ধরে আমরা চেষ্টা করব। পাশাপাশি হচ্ছে 25টার মতো ফোকাস আমরা পড়াবো, ওই 25টা ফোকাস করলে হোপফুলি আসলে খুব বেশি ঝামেলা হবে না। আর আর্গুমেন্ট ক্লাসগুলো পার্সোনালি আমি নিজে নেবো, ফোকাসের কিছু ক্লাস আমি নেবো, আর্গুমেন্ট পুরোটা আমি ইয়া করবো আর কি, চালাবো। সো হোপফুলি কভার হয়ে যাবে। হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং এ খুব বেশি সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা তাহলে একটু আগাই। আর্টস ফ্যাকাল্টি রিটেনের যদি আপনারা একটু প্যাটার্ন গুলো দেখেন, রিটেন মোটামুটি সব চ্যাপ্টারই হচ্ছে তারা আসলে টাচ করছে, লাইক বোটানি স্ট্রিম, পার্সেন্টেজ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোনো না কোনো বছর, বিগত 8-10 বছরের 8 বছর বা 9 বছরের কোশ্চেন এগুলো। So আমি দেখছি মোটামুটি আপনার বিআইবিএম যে লেভেলের ম্যাথ দিত ওই কাছাকাছি লেভেলেরই আসলে ম্যাথ আছে, এবং মানে খুব সিমিলার আর কি, খুব বেশি আহামরি যে চেঞ্জ হয়েছে তা না। তো আমাদের কাজ কি, আর্টস ফ্যাকাল্টিতে আপনি দেখবেন যে ম্যাথ হইতেছে আপনার ইয়া হয়, রিপিট হয়, 1টা 2টা ম্যাথ রিপিট হতে পারে। সো বিআইবিএম এর চিন্তা বাদ, যেহেতু আমার আর্টস ফ্যাকাল্টির প্রিভিয়াস যে ম্যাথ গুলো আছে, হয়তো 150-র মতো ম্যাথ হচ্ছে প্রিভিয়াস আমি কালেক্ট করতে পারছি, বা আর একটু বেশি হবে। এই ম্যাথ গুলো হইতেছে আমার হাতে করতে হবে। এই ম্যাথ গুলো হাতে করে গেলে একটা ম্যাথ যদি কমন পড়ে যায় জোস। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে আমাদের যেগুলো করতে হবে মোটামুটি পিলির জন্য তা আমরা করেই আসছি। আমরা একটু টাইপ ভিত্তিক ম্যাথ করব, খুব বেশি সময় পাবো না, টাইপ ভিত্তিক হচ্ছে কিছু দেখাই দেবো যে আমার রিটেনে কোন কোন টাইপ থেকে কিভাবে ম্যাথ আসতে পারে। ঠিক আছে, তো ওই জায়গা থেকে যে আমাদের টাইম এন্ড ওয়ার্কে এই 10টা টাইপ আছে, এর ভিতরে 3টা টাইপ হচ্ছে রিটেনের টাইপ, এখান থেকে আসতে পারে, পার্সেন্টেজ এইসব এসব হচ্ছে আমাদের আসতে পারে। এগুলো যদি দেখায় দাও, তো এগুলো দেখাই দিলে মোটামুটি টাইপ ভিত্তিক আর বিগত বছরে ম্যাথ ট্যাথ করে গেলে আমি বিলিভ করি যে আপনার হচ্ছে 4টা ম্যাথ পারার মতো আপনার ক্যাপাবিলিটি হবে, কপাল ভালো থাকলে 5টাও পারতে পারে। ঠিক আছে, তাহলে ম্যাথ নিয়ে আমাদের টার্গেট এটা, এবং এটা হচ্ছে আমরা আজকে রাত্রেই এই ম্যাথের প্রিভিয়াস ইয়ারের ম্যাথের শিটটা হচ্ছে আমাদের ব্যাচে চলে যাবে, এবং আজকে থেকে হচ্ছে ওদের অ্যাসাইনমেন্ট বা টুকটাক পড়াশোনা চালু হতে থাকবে। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে ম্যাথের হিসাব। ম্যাথ ছাড়া আর কি কি হিসাব আছে? ম্যাথ ছাড়া দেখেন ফোকাস কি টাইপের ফোকাস দেয়, লাইক জুলাই গণ অভ্যুত্থান, জেনারেশন জি, এটা হচ্ছে 2024 সালের নভেম্বরের কোশ্চেন। ঠিক আছে, নভেম্বর 2024-এর কোশ্চেন, আর্টস ফ্যাকাল্টির সর্বশেষ কোশ্চেন, ওয়েজ আর্নার্স এর ডিএডি নিছিল তারা। সো ওইখানে দেখেন আপনার হচ্ছে এই গণ অভ্যুত্থান, জেনারেশন জি, এটা নিয়ে কোশ্চেন আসতেছে। এই প্রিলির ম্যাথ গুলা মোটামুটি একদম সহজ দিছিল, খুব বেশি কঠিন দেয় নাই। আর টিকা দিছিল, টিকা মিকা হচ্ছে আমাদের নাই, কিন্তু হচ্ছে দেখেন খুবই রিলিভেন্ট টপিক থেকে কিন্তু তারা কোশ্চেন গুলো করে। বিগত আরেকটু হচ্ছে পিছনে যাই আমরা, আমাদের হচ্ছে গ্রামীণ সংস্কৃতি, এটা হচ্ছে একটু নিচের পোস্টে, এগুলো দেখে আসলে খুব বেশি লাভ হবে না, বাট স্টিল যে আপনার অনলাইন এডুকেশন, গ্রামীণ সংস্কৃতি, এই টাইপের টপিক থেকে তারা হচ্ছে কোশ্চেন দিচ্ছে। এরপর হচ্ছে 7 ব্যাংক আর এফআই হচ্ছে আপনি যদি দেখেন, তাহলে হচ্ছে আপনার যে সিনিয়র অফিসার সর্বশেষ 2022 সালের জানুয়ারিতে ছিল, এইটা হচ্ছে আমরা ফলো করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে আমরা ফলো করতে পারি, এটার সাথে হচ্ছে আমাদের মিলবে। সো এইখানে আপনি খেয়াল করেন যে 50 ইয়ার্স অফ ব্যাংকিং ইন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকিং ম্যানেজমেন্ট, এই ক্রিটিক্যাল ইভ্যালুয়েশনের উপর 30 মার্কসের একটা হচ্ছে এসে লিখতে দিচ্ছিল। ঠিক আছে, সো ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন লেখা হচ্ছে এত ইজি না, বাট এটা পারা যেত, কারণ 2022 সালে 2022 সালের তো তখন মুজিব বর্ষ চলতেছিল, প্লাস স্বাধীনতার 50 বছর ছিল। তখন ম্যাক্সিমাম জিনিস হইতেছে যে এই 50 বছর এরকম করে আসতো, ম্যাক্সিমাম জিনিস এরকম আসতো। ঠিক আছে, তো এইখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে এরকম ব্যাংকিং থেকে একটা আসতেছে। এরপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনার ইয়া বলে দিছে, এসে গুলা এই 4টা জিনিসের উপরে বেস করে লিখতে বলছে, যে স্ট্রাকচারাল চেঞ্জ, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, চ্যালেঞ্জ এন্ড ফেসিং এন্ড রেগুলেটরি রিফর্ম। হ্যাঁ, এই 4টা জিনিসের উপর বেস করে হচ্ছে আপনাদেরকে ক্রিটিক্যাল ইভালুয়েশন করতে বলছে। সাধারণত এরকম
প্রশ্ন আসার সম্ভাবনা কম। ফোকাস রেটিং আসলে এরকম হয় যে বাংলায় নিবন্ধ রচনা করতে বলছে, ফোকাস রেটিং এরকম হবে যে জলবায়ু পরিবর্তনে নারীর জীবন সংগ্রাম, প্রেক্ষাপট বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এই যে ব্যাংকিং, এরপরে কি এনভায়রনমেন্ট, তাই না, এখান থেকে কোশ্চেন আসলো। এরপরে আমরা আরেকটা কোশ্চেনে হচ্ছে যাই, যেমন সেভেন ব্যাংক এফআইআর হইতেছে 2021 সালের নভেম্বর একটা পরীক্ষা নিয়েছিল তারা। সেখানে আসছে কি যে রোল অফ ব্যাংকিং সেক্টর ফর সাস্টেনেবল ই কমার্স ম্যানেজমেন্ট, রোল অফ ব্যাংকিং সেক্টর ফর সাস্টেনেবল ই কমার্স ম্যানেজমেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আসছিল COP26 সম্মেলন ও বাংলাদেশের অংশীদারিত্ব। তাইলে বিআইবিএম এর ক্ষেত্রে হইতেছে আমি কিছু সাজেশন দিছিলাম আপনাদের যে আমার এই টপিক গুলা থেকে পড়তে হবে। So, আমাদের এখনো কিন্তু জিনিসগুলা ওইরকমই পড়তে হবে। কি আসছে, কোভিড-19 হচ্ছে স্বাস্থ্য অবস্থায় উত্তরণ কিভাবে করতে পারবো, এটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিসারে। আমার চ্যালেঞ্জেস এন্ড প্রপোজাল অফ নন রেসিডেন্ট বাংলাদেশি ওয়ার্কার। ঠিক আছে, তাহলে আমার আহামরি কিন্তু বাইরের টপিক থেকে আসে না, আপনার হচ্ছে রিলেভেন্ট টপিক থেকে আসে, সাম্প্রতিক আলোচিত টপিক থেকে আসে, এবং আপনার মোটামুটি পারার মতো জিনিস থেকে আসে। মানে একদম আকাশ থেকে পড়বেন এরকম কোনো জিনিস হচ্ছে আপনার সাধারণত আর্টস ফ্যাকাল্টি দিয়ে থাকে না। যেমন আমাদের সময় যে এই অফিসার এক্সামটা আমি দিয়েছিলাম, আমাদের সময় মুজিব বর্ষ এবং রূপকল্প 2041, ভিশন 2041। তো এইটা কিন্তু ওই সময়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখনই খুব সম্ভবত হচ্ছে আপনার উন্নত দেশ হবে এরকম ইয়াটিয়া শুরু হয়েছিল। 21 সাল থেকে 21 থেকে 41 সাল পর্যন্ত 20 বছর মেয়াদী রূপকল্প ভিশন 2041। আমাদের হচ্ছে ভিশন 2021 মনে হয় ছিল, ওইটা হচ্ছে আপনার শেষ হয়ে যাচ্ছিল। রাইট, তাহলে সেই জায়গা থেকে আপনি চিন্তা করেন আপনার একদম রিলেভেন্ট টপিক থেকে দিছে, যেটা নিয়ে অনেক বেশি আলোচনা চলতেছিল। এরপরে হচ্ছে আপনার একটা বলছে যে এটা হচ্ছে আপনার ইয়া ছিল, একটা হচ্ছে ইশতেহার, কাইন্ড অফ লেটার রাইটিং টাইপের আর কি। এরপর আরেকটা ছিল কি জাস্টিস ফর স্টেটলেস, মানে কি সোজা বাংলায় রোহিঙ্গা সমস্যা। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি রোহিঙ্গা সমস্যা না, কারণ ওই সময় হচ্ছে আপনার রোহিঙ্গা সমস্যা ছাড়াও হচ্ছে আপনার এখানে কুর্দিস্তানে কিছু ঝামেলা ছিল ওই সময়টাতে। ওই সময় হচ্ছে যুদ্ধ টুদ্ধ লাগে নাই, রাশিয়ার যুদ্ধ লাগে নাই, ফলে অন্য কোনো রেফিউজি ছিল না। আপনার মেইনলি হইতেছে আপনার রোহিঙ্গা, আর আমি কুর্দি নিয়ে কিছু টুকটাক হচ্ছে লিখছিলাম আর কি। হ্যাঁ, সেই যে জাস্টিস ফর স্টেট স্টেটলেস, ওইটা কিন্তু ওই সময় খুব আলোচিত ছিল। তখন কিন্তু রোহিঙ্গা সমস্যা প্রকট আকার ধারণ করতেছিল, তাই না, 20 সালের দিকে। করোনার আগে আগে তো ইনফ্লোটা হইলো, 18-19-এর দিকে ইনফ্লোটা হইলো। এরপরে হচ্ছে আস্তে আস্তে তাদের কাছে ফেরত পাঠানো যাচ্ছিল না। তো তখন কিন্তু অবস্থা খুব খারাপ ছিল। এখন অবস্থা অনেক ভালো, এখন ওই 8 এসে হচ্ছে বেশ তারা আরামই থাকে, তাই না। তো ওই জায়গা থেকে চিন্তা করেন আপনার কিন্তু রিলেভেন্ট টপিক থেকে হচ্ছে সবসময় ফোকাস রাইটিংটা আসে। তাহলে এইবারে আমাদের কি আসতে পারে, এইবারে হইতেছে ওই রব্বানিকে দিছি হচ্ছে সাজেশন বানাতে, সাজেশন 15টা না কতটা দিছে আমাকে, আমি আরো কিছু অ্যাড করে 25টার মতো বানাবো। আমাদের এই ক্ষেত্রে হচ্ছে ব্যাংকিং রিলেটেড কিছু জিনিস জানতে হবে, একদম ব্যাংকিং এর বেসিক, ব্যাংকিং এর ফাংশনটা কি, বিভিন্ন ব্যাংক গুলো আসলে কি করে, এই ফাংশন গুলো জানতে হবে। এরপরে ব্যাংকিং এর বিভিন্ন ক্ষেত্রে রোল, ব্যাংকিং এগ্রিকালচারাল ডেভেলপমেন্টে কি কি রোল লাগতেছে, রুরাল ডেভেলপমেন্টে কি কি রোল প্লে করে, আপনার এরকম আরো কিছু রোল আছে যে এসএমই ডেভেলপমেন্টে কি কি রোল প্লে করে, ই কমার্সে কি কি রোল প্লে করে, মানে ডেভেলপমেন্ট রিলেটেড, ব্যাংকের ডেভেলপমেন্ট রিলেটেড ক্লাস। সব থেকে ইম্পর্টেন্ট কাজ কি ব্যাংকের, আপনার হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতর হইতেছে নিয়ে আসা, সবাইকে ব্যাংকিং চ্যানেলের ভিতর নিয়ে আসা। যত বেশি ব্যাংকিং চ্যানেলের ভিতর আনবো তত বেশি আমার ট্রান্সপারেন্সি হচ্ছে নিশ্চিত হবে, তাই না। তাহলে ব্যাংকিং রিলেটেড মনে করেন যে 7-8টা টপিক যদি আমি কভার করতে পারি, ফোকাস রাইটিং অতটুকুর ভিতরে হয়ে যাওয়া উচিত। গেল আমার ব্যাংকিং, ব্যাংকিং এর পরে হচ্ছে আমার কভার করতে হবে ইয়া রিলেটেড, আপনার হচ্ছে কি বলে পরিবেশ রিলেটেড। পরিবেশ রিলেটেড ভিতর হচ্ছে আপনার বর্তমানে হচ্ছে পরিবেশ রিলেটেড কি কি ইস্যু চলতেছে, আপনার হচ্ছে অনেক ইস্যু চলতেছে, ই বর্জ্য থেকে শুরু করে রিসেন্ট অনেক টপিক আছে এখন। হ্যাঁ, বাংলাদেশের অনেক ইয়া আছে, বাংলাদেশ হচ্ছে অনেক এবং হচ্ছে বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, এটা অনেক বেশি হচ্ছে ইমপ্লিকেশনস আছে। তো এই জায়গাগুলো নিয়ে হচ্ছে আপনার পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন রিলেটেড মনে করেন যে আরো 4-5টা হচ্ছে টপিক হচ্ছে আমার কভার করতে হবে। এরপরে আমার যে সুশাসন এবং যেই জিনিসগুলো আছে, গুড গভর্নেন্স, সুশাসন, বা হচ্ছে আপনার রাজনৈতিক কিছু পরিস্থিতি, মেইনলি হচ্ছে গুড গভর্নেন্স এবং সুশাসন, এই দুইটা জিনিস হচ্ছে আপনার ব্যাংকিং এর সাথে রিলেটেড। ইভেন ব্যাংকিং এর ভিতরেও কিন্তু গুড গভর্নেন্স এবং ইথিক্স, এই জিনিসটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ওই জায়গা থেকে যদি আমরা চিন্তা করতে পারি, তাহলে এখানে আমার 3-4টা টপিক হচ্ছে আমার পড়তে হবে। ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, মানে আমার গুড গভর্নেন্স বলতে কি বোঝায়, এটা সম্পর্কে ডিটেইল আইডিয়া রাখা, এবং হচ্ছে আমার ব্যাংকিং সেক্টরে কোন কোন জায়গায় গুড গভর্নেন্স এর প্রয়োগ করা জরুরি, এটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। লাইক বর্তমান ইয়াতে যেমন লাস্ট আমলে আমরা দেখেছি যে ব্যাংকিং খাতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আপনার মানে গভর্নেন্স বহির্ভূত বা হচ্ছে ইথিক্স বহির্ভূত হচ্ছে উল্টাপাল্টা হওয়ার কারণে আমাদের কিন্তু যে আমানতকারীদের স্বার্থ, সেটা কিন্তু হচ্ছে আঘাত আনছে, তাই না।
তাহলে সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটু গুড গভর্নেন্সটা আমি মনে করি যে এবার খুবই ইম্পর্টেন্ট, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং আরো যে আপনার দায়িত্ব, আপনার অ্যাজ এ ব্যাংকার আপনার কি কি দায়িত্ব, এগুলো কিন্তু আপনার খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া আরো কিছু টপিক আছে রিসেন্ট হইতেছে, যেমন মনে করেন যে যুদ্ধ অবস্থার কিছু ইয়া আছে, যে আপনার ওয়ার, ইকোনমির সাথে ওয়ারের আসলে সম্পর্কটা কি এবং কেন হইতেছে হচ্ছে ইয়ার দিকে যাচ্ছি। আমাদের রিসেন্টলি হচ্ছে ট্রেড ওয়ার চলতেছে, রিসিপ্রোকাল ট্যারিফ হচ্ছে আরোপ হয়েছে ইউএস ইয়া থেকে, যার ফলে হচ্ছে আপনার ডাব্লিউটিও মেম্বাররা কনসার্ন, এবং হচ্ছে বিশ্ব বৈশ্বিক বাণিজ্য হচ্ছে আপনার মানে যেদিন হইতেছে করছিল ওই দিন হচ্ছে স্বর্ণ 4 গুণ দাম বেড়ে গেছিল, কারণ ইনভেস্টমেন্ট করার মতো জায়গায় ছিল না, তাই না? তো এটার কিন্তু ইমপ্লিকেশন অনেক, এবং এটা নিয়ে হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, এটা হতে পারে। এরপরে মনে করেন যে আমাদের উন্নতির ক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশন এবং আরো রিসেন্ট কিছু ইস্যুস আছে, আমরা 2026 সালে এলডিসি গ্রাজুয়েশন করবো, এটার ইমপ্লিকেশন কি খুবই 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 ইম্পর্টেন্ট। আমি মনে করি এলডিসি থেকে এবার যদি আসে তাহলে খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন হবে। আমার এলডিসি গ্রাজুয়েশন আমরা করবো, মোটামুটি আমরা ফাইনাল করে ফেলছি, বাট স্টিল হচ্ছে আমাদের কিছু অনেক অনেক আসলে চ্যালেঞ্জেস আছে। তো এইগুলা নিয়ে হচ্ছে আসার মতো অনেক কোশ্চেন আছে, যদি নাও আসে দেখবেন যে ট্রান্সলেশন অথবা হচ্ছে ইয়াতে ঢুকাই দিছে, এই প্যাসেজে কিছু না কিছু একটা ঢুকাই দিছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানতে হবে। ঠিক আছে, তো এরকম কিছু ইস্যু আছে, রিসেন্ট বার্নিং ইস্যুস আমার জানতে হইলো, ব্যাংকিং এর বেসিক ইস্যু জানতে হইলো। এরপর আপনার এই যে যেগুলো হচ্ছে আজীবন ইম্পর্টেন্ট, লাইক হচ্ছে নারী, আপনার হচ্ছে নারীর ইয়া আছে, কি বলে, নারীর উন্নয়ন আছে, আবার হচ্ছে নারীর সমতা, এই অনেক কিছুই আছে। ঠিক আছে, এবং এগুলো কিন্তু রিসেন্ট সরকারের আমলে কিন্তু নারী বিষয়ক হচ্ছে অনেক সংস্কার আসতেছে, আমরা দেখছি। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে নারীও কিন্তু এবার ইম্পর্টেন্ট। এই আর কি, এরকম হচ্ছে কিছু হচ্ছে 25টার মতো হচ্ছে আমরা টপিক সিলেক্ট করে নিই, এগুলোর সম্পর্কে একদম ডাটা চার্ট কোটেশন যা যা দরকার, প্লাস এগুলো সম্পর্কে কিছু টেকনিক্যাল ওয়ার্ডস আমার জানা লাগবে। হ্যাঁ না, ব্যাংকিং রিলেটেড আমি লেখালেখি করবো, আমার এক্সাক্ট টেকনিক্যাল ওয়ার্ডটা যদি না লিখি, হ্যাঁ, তো তখন কিন্তু হচ্ছে আমার একটু ঝামেলা হয়ে যায়। এবং আমার ট্রান্সলেশনও আমি যা যা বলবো, ফোকাস আমরা এমন ভাবে পড়বো ভাইয়া, মানে আমার এক দিলে কয়েক পাখি মারবো আমরা। ফোকাস আমরা এমন ভাবে পড়বো যে ফোকাসের সাথে আমার ট্রান্সলেশনের জন্য যে টেকনিক্যাল ওয়ার্ড গুলো মুখস্থ করা লাগে, হ্যাঁ, এইগুলো আমার কভার হয়ে যাবে। আমার প্যাসেজে কিন্তু হচ্ছে আমার এই এই সিমিলার টপিক থেকে কিন্তু কাছাকাছি টপিক, যেমন আপনি এখানে দেখেন কি আসছে, রিড দ্য ফলোইং প্যাসেজ, কি আসছে আপনার এখানে, এই এটা একটু আধ্যাত্মিক লেভেলের আসছে। অনেক সময় হচ্ছে আপনার ব্যাংকিং রিলেটেড আসে, আপনি বিআইবিএম এর ক্ষেত্রে দেখবেন ব্যাংকিং রিলেটেড হচ্ছে আপনার প্যাসেজ আসে, তা সেটা কিন্তু হচ্ছে আমার ফোকাসের ভিতরে কভার হয়ে যায়। এরপরে ধরেন যে হচ্ছে আপনার কি বলে, আরেকটা জিনিস কি বললাম, আমার জিকের ক্ষেত্রেও কিন্তু অনেক জিনিস হচ্ছে, লাইক এই যে এলডিসি গ্রাজুয়েশন টেশন কিন্তু আমার জিকের ক্ষেত্রে চলে যাবে। রিসেন্ট যে ইস্যুস আমরা পড়বো ফোকাসের, সেগুলো কিন্তু আমার জিকের সাথে হচ্ছে কানেক্টেড হয়ে যাবে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে আমরা মাথায় রাখবো, এভাবে আমরা এমন ভাবে একটা কম্প্রিহেন্সিভ পড়া দেবো, সময় যেহেতু কম, এমন কম্প্রিহেন্সিভ পড়া দেবো যাতে হচ্ছে আমার সবকিছুই টাচ হয়ে যায় এবং আমি মোটামুটি একটা ভালো ইয়া হয়ে যায়, একটা ভালো প্রিপারেশন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে আমার ফোকাস। আর্গুমেন্টটা হচ্ছে আপনাদের একটু টেকনিক্যাল জিনিস, আর্গুমেন্ট হচ্ছে লেখার নিয়ম আছে। আর্গুমেন্ট যদি হচ্ছে ভালো মতো সাজায় গোছায় লিখতে পারেন, আপনার ইংলিশ স্কিল খারাপ হওয়া সত্ত্বেও আপনি অনেক ভালো মার্ক পাবেন। ঠিক আছে, আর্গুমেন্টের বেসিক কিছু স্কিল গুলো জানতে হবে আপনার, যেমন 4 প্যারায় লিখতে হবে, কখন হচ্ছে আপনি পক্ষে লিখবেন, কখন বিপক্ষে লিখবেন, আপনি আলটিমেটলি সিদ্ধান্তটা দেওয়ার ক্ষেত্রে কিভাবে সাজানো হয়, এবং হচ্ছে ইন্ট্রোটা কিভাবে দেয়। এরপর হচ্ছে আমাদের প্রত্যেকটা বাক্যের পর পর হচ্ছে আমাদের কন্ট্রাস্ট হইলে হচ্ছে অন দা কন্ট্রারি, আমার হচ্ছে এটাকে সাপোর্ট দিতে চাইলে আমার ইয়া করতে চাইলে কি হয়, আমার কনক্লুশনটা টানতে চাইলে হইতেছে কি কি হচ্ছে ওয়ার্ড ইউজ করতে হবে। মানে আমাদের কিছু বেসিক গ্রামার আছে, আর্গুমেন্টের কিছু বেসিক হচ্ছে স্ট্রাকচার আছে, এবং একটা বেসিক কিছু ভাষা আছে, এগুলো হচ্ছে আমার জানতে হবে। এগুলো না জেনে লিখলে আপনি যত ভালোই আর্গুমেন্ট দেন, এটা পড়ে আসলে মজা পাওয়া যায় না, আপনি ওই 50% মার্ক ম্যাক্সিমাম পাইতে পারেন। বাট স্ট্রাকচার এবং হচ্ছে আপনার গ্রামার যদি ঠিক থাকে, এবং হচ্ছে বেসিক যেই নিয়মগুলো শিখাবো, ফিচার গুলো যদি ঠিক থাকে, আর্গুমেন্টে বহুত মার্ক পাওয়া সম্ভব, বহুত মানে বহুত, 22, 23, 24 মার্ক পাওয়া সম্ভব। ঠিক আছে, এটা হচ্ছে যখন হচ্ছে আর্গুমেন্টটা পড়াবো আপনি হয়তো এই জিনিসটা ভালো মতো বুঝে যাবেন। হ্যাঁ, তো ফোকাস আর্গুমেন্ট গেল, জিকের জন্য শীট দিব, শীট ধরে পড়া ফেলবেন, প্লাস 4 ঘন্টার ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো। 4 ঘন্টায় মোটামুটি যতটা সম্ভব আপনারা তো মোটামুটি জিকের জন্য যা যা পড়াইছে ওগুলো তো অলরেডি হয়ে গেছে, বাট স্টিল রিসেন্ট যদি কোনো আপডেট থাকে, প্লাস আমার রিটার্নের ক্ষেত্রে হয়তো একটু চেঞ্জ হয়, কি কি চেঞ্জ হয় এগুলো হয়তো আমরা সামনে আর্টস ফ্যাকাল্টি হচ্ছে ইয়া করে দিতে পারবো। তো এরকম যে রিসেন্ট কিছু ইস্যুস প্লাস সব মিলে 4 ঘন্টার ভিতরে আমি মনে করি হয়ে যাওয়ার কথা। ম্যাথস মোটামুটি আমার শীট দিয়ে দেওয়া হবে, শীটের পাশাপাশি হচ্ছে আমি টাইপ দেখাই দেবো যে এই কতগুলো টাইপ করতে হবে, বা এই এই 150 ম্যাথ বা এই 200 ম্যাথ হচ্ছে হাতে করে যাও। হ্যাঁ, এই 200টা ম্যাথ দিলাম, এই 200 ম্যাথ হাতে করে যাও, সাজেশন অনুসারে করে গেলাম। হোপফুলি লিস্ট টাইপ কমন পড়বে, সরাসরি কমন না পড়লেও টাইপ কমন পড়ার সম্ভাবনা আছে। 9-10 লেভেল যেহেতু বলছে, 9-10 লেভেল হইলে আপনার ওই যে রিটেনের যে বইটা আপনারা পড়েন, রিটেন ম্যাথের বই, ওইসব বই পড়ে খুব বেশি লাভ হবে না। এবং আপনারা আজকের প্রশ্ন দেখছেন যে এটা আসলে এই খায়রুল অ্যাডভান্স বা ইন্ডিয়ান ওয়েবসাইট ভিত্তিক প্রশ্ন না। তো আর্টস ফ্যাকাল্টি যেহেতু ওখানে বলেই দিছে 9-10 বেস প্রশ্ন, তো 9-10 বেস প্রশ্ন
স্পেসিফিক কিছু জায়গা থেকে কোশ্চেন হবে। সো পুরো সেই জায়গাতে হচ্ছে আমি একটু ইনপুট দেওয়ার সুযোগ হয়তো আমি রাখতে পারবো। ঠিক আছে, তাইলে এই যে মোটামুটি সবকিছু হয়ে গেল। আর থাকলো হচ্ছে প্যাসেজের ক্ষেত্রে যেটা বললাম, প্যাসেজ ভাই খুবই সুন্দরভাবে লিখতে হয়। ঠিক আছে, প্যাসেজ লেখার সিস্টেম আছে, প্যাসেজ লেখার যারা সিস্টেম জানে না তারা খুবই পুর মার্ক ক্যারি করে। আমি নিজে হইতেছে প্যাসেজ তো বিসিএস তো 30 মার্কস প্যাসেজ আসতো, আমি হইতেছে 12-13 পাইতাম এবং এটার বেশি আমি পাইতাম না। আমি মনে করছি যে প্যাসেজ এর বেশি পাওয়া যায় না। কামরুল ভাইয়ের খাতা দেখছি সে হইতেছে 23-24 করে পায়, 22 থেকে 24 এই লেভেলের মার্ক পায়। পরে হচ্ছে কামরুল ভাইয়ের সাথে বসে বসে কামরুল ভাই আমার শিখাইছে যে এই জায়গাগুলোতে ইনপুট করার জায়গা আছে, এবং আমি যত ব্যাচ পড়াইছি ওইরকম ভাবে হইতেছে হয় কামরুল ভাই ক্লাস নেবে নাহলে আমি ক্লাস নেবো। প্যাসেজ কিন্তু আমরা ওইভাবেই পড়াই যে এই জায়গাগুলোতে ইয়া করতে পারলে আপনি অবশ্যই হচ্ছে প্যাসেজে ভালো পাবেন, এবং আপনি ডিফারেন্সটা দেখবেন। আপনার প্রথমে একটা যদি পরীক্ষা নেই আমরা এবং আপনার যদি ফাইনাল প্যাসেজের রুল গুলো শিখাই দিই, আপনি দেখবেন যে আকাশ পাতাল হচ্ছে তফাৎ, এবং আপনি বলবেন যে যে এই প্যাসেজে হচ্ছে আমি 3.5-4 দিতে বাধ্য। আপনি নিজেই দিবেন 3.5-4, নিজের প্যাসেজে দিতে পারবেন। ঠিক আছে, তো এই বেসিক গুলো যদি না জানি তাহলে ভাই খুবই পুর মার্ক ক্যারি করবো। তো এখানে পুর মার্ক ক্যারি করার সুযোগ নেই। নর্মালি 20 মার্ক আসে, এবার 30 মার্ক যেহেতু দিচ্ছে অনেক মার্ক প্যাসেজে, 5-7 মার্ক যদি পিছিয়ে যান এটা কভার করা ভাই অনেক টাফ। ঠিক আছে, তো বেসিক এতটুকু হচ্ছে আমাদের আগামী 1 মাসের প্ল্যান। হোপফুলি এগুলো মানে ইমপ্লিমেন্ট করতে পারলে খুব ভালো একটা রেজাল্ট হয়তো আমরা নিয়ে আসতে পারবো, এই আর কি। তো আশা করি একটা বেসিক আইডিয়া দিতে পারছি যে আমাদের আসলে প্ল্যানটা কি, এবং কাটমার্ক নিয়ে মোটামুটি আপনাদেরকে হয়তো একটা ধারণা দিতে পারছি। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, 130 পাওয়ার যে রোড ম্যাপটা, যে আমি কোনটাতে কত মার্ক পাওয়া পসিবল, ভালো লিখলে কিরকম দেয়, খারাপ লিখলে কিরকম দেয়, আপনি কত টার্গেট করবেন, এইটা নিয়ে হয়তো একটা আইডিয়া দিতে পারছি। তো এই ছিল আমার আজকের আলোচনা। আপনাদের যদি পক্ষ থেকে কোনো প্রশ্ন থাকে আজকে করতে পারেন। কার কোনো প্রশ্ন আছে? ক্লাস শুরু কবে থেকে? আমাদের রবি সোমবারে ক্লাস শুরু করার ইচ্ছা। আচ্ছা, আমাদের ফেসবুকে কিছু কোশ্চেন আছে, এটা একটু দেখে নাও। আচ্ছা ভাই, প্লিজ একটু যদি বলতেন ফেসবুকে। ম্যাথ ম্যাথে টাইম দেখলাম কোর্সে কম, 4-5টা ম্যাথ। ভাই ম্যাথ তো মেইনলি হচ্ছে আপনারা কি শিখাবো, ম্যাথ তো আসলে শেখানোর টাইম নাই, তাই না? আমরা মেইনলি সাজেশন দিব। আর হচ্ছে ওই 4 ঘন্টার ভিতর হচ্ছে আপনাদেরকে একদম ইম্পর্টেন্ট যে টাইপ গুলো এগুলোতে 1-2টা ম্যাথ করে দিতে পারি, তাই না? এখন ম্যাথ ওরকম ভাবে করানোর জন্য যেরকম টাইম লাগবে ওই টাইমটা আমাদের নাই। আমরা টাইমটা মেইনলি ফোকাস আর্গুমেন্টে দিতে যাচ্ছি, কারণ এটাই মেইন। হ্যাঁ, ম্যাথ ওই সাজেশন কমপ্লিট করে গেলে মোটামুটি 3টা-4টা ম্যাথ পাওয়া যায়। 63 থেকে আমি রিটেন পড়া শুরু করবো। 63 নিয়ে একটু টাফ হয়ে যায় ভাই। 70 নিয়ে আশা করা যায় কিনা, 70 নিয়ে ভালো আশা করতে পারেন, আশা রাখেন, টুকটাক প্রিপারেশন শুরু করে দেন। 63 পাবো কি করবো বুঝতেছি না। 63 একটু টাফ হয়ে যায় ভাই। কাটমার্ক কত? কাটমার্ক তো আসলে আমি ডিসাইড করবো না। কাটমার্ক আসলে যেটা বললাম, 70 হইলে আপনারা এক্সপেকটেশন রাখেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ, মোটামুটি 70 হলে কনফার্ম, মানে একটু নিশ্চিন্ত থাকা যেত না? কনফার্ম আমি বলতাম, কিন্তু মানে আমার নিজের ব্যাচে হয় আমি বেশি ভালো পড়াইছি ভাই, নাইলে হচ্ছে আপনারা বেশি ভালো পারেন। হ্যাঁ, কারণ আমি এক্সপেক্ট করি নাই যে 50% মানুষজন হইতেছে আমার ব্যাচে যারা হচ্ছে ওখানে ইয়া করছে, 100 জন মনে ভোট করছে, 50%ই তো দেখলাম যে হচ্ছে 70-র উপরে পাইছে। তো আমি আসলে নিজেও কনফিউজ, বাট আমি এক্সপেক্ট করছি 70-র উপরে কাটমার্ক যাওয়াটা টাফ, যেহেতু 10,000 মানে হিউজ নাম্বার। 70% বিসিএসও কখনো 70% যায়নি, বিসিএস 20,000 থেকে এখন পর্যন্ত কিন্তু 200-তে 120, 60%-এর বেশি কখনো মার্ক যায় নাই। সো ওই জায়গা থেকে আমার মনে হয় 70-র উপরে যাওয়াটা একটু টাফ হবে। 70 যাদের আছে ভাই আপনারা হচ্ছে প্রিপারেশনটা চালু করে দিন, হ্যাঁ। আর 70 নিচে থাকলে যে হবে না তা না, 70 নিচে থাকলেও আপনারা টুকটাক করবেন। আপনি জাস্ট হচ্ছে 70-র উপরে থাকলে মোটামুটি আপনি একটা ভালো পজিশনে আছেন, আপনি একদম 100% প্রস্তুতি নিন। হ্যাঁ হ্যাঁ ভাই, প্লিজ বলেন, কি প্রশ্ন করতে যাচ্ছিলেন? ভাই আমার যা মনে হচ্ছে এখানে যারা হচ্ছে 65 এর উপরে পাইছে তারাই আসলে এখানে ভোট করছে, যারা হচ্ছে নিচে পাইছে এরা হচ্ছে ওই অ্যাভয়েড করে গেছে, যার কারণে ওই হাই মার্ক গুলোই হচ্ছে আমাদের সামনে আসছে। এটাও যদি হয় তাও আপনি চিন্তা করেন, মানে আপনার হিউজ না, মার্কটা তো আসলে হিউজ। 70-র উপরে স্টিল আপনি হয়তো 50 জন হয়তো ভোট করছে, আপনি ধরেন যে আরো 100 জন হয়তো তারা হয়তো পরীক্ষা দেয় নাই, বা তারা এটা সামনে পড়ে নাই, বা তারা হচ্ছে জার্নিতে আছে, এটা তো দেয়া যাবে কালকে।
আচ্ছা, ভালো কথা। আপনাদেরকে আমি বলি, আমার তো এইটা তো হচ্ছে ভোট যারা করছে, ভোট ছাড়া আমি বলি, ভোট ছাড়া আমাদের 1600 না কতশো হইতেছে হচ্ছে রেসপন্স করছে টোটাল। হ্যাঁ, মানে ওই ইয়াতে আমি একটু বলি আপনাকে। রেজাল্ট টোটাল করছে, আমার ইয়া স্লো হয়ে গেছে, এত বেশি পরিমাণ পরীক্ষা দিচ্ছে মানুষ। আমি সর্বোচ্চ দেখছিলাম 1400 সামথিং, ওখানে হচ্ছে আপনার অ্যাভারেজ মার্ক ছিল 66 অ্যাভারেজ, অর্থাৎ 1600 মানুষের ভিতরে 800 মানুষ এর উপরে পাইছে। হ্যাঁ, এখন পর্যন্ত 1598টা রেসপন্স করছে, সর্বশেষ 93% হচ্ছে আছে। আর মোটামুটি আপনার 70-র উপরে আছে, আপনার প্রায় 800 সামথিং, 70-র উপরে পাইছে। ঠিক আছে, সো হিউজ বার, হিউজ মানে হিউজ। ঠিক আছে, তো ওই জায়গা থেকে আমার মনে হয় 70 ক্রস করে গেলে কাটমার্ক আমার খুব একটা অবাক হবো না। 70 আমি ধরতেছি যে হয়তো সেফ পয়েন্ট, বাট স্টিল আমি কনফিউজড। আমি এত আসলে নাম্বার সরাসরি আমি কখনো দেখি নাই, প্রেডিক্ট করতে পারতেছি না। আচ্ছা, প্রশ্নটা কি ছিল ভাই আপনার? আমি কি প্রশ্নটার উত্তর দিছি কিনা? না ভাই, আমার আসলে কোশ্চেন ছিল না, আমি জাস্ট আপনাকে বললাম যে এখানে যারা রেসপন্স করছে এরা মনে হয় না যে কম মার্ক যারা ছিল এরা আসলে ওইভাবে রেসপন্স করছে। এটাই, আচ্ছা, আমি মোটামুটি যাদের সাথে একটু কথাবার্তা বললাম মোটামুটি 70 সবারই, আমারও হচ্ছে আপনাদের কোশ্চেন অনুযায়ী মনে হয় 74.75 এর কাছাকাছি বা এমন মার্ক আমি দেখলাম। তো আপনাদের আমি মডেল টেস্ট দুইটা দিছি, শেষেরটা আমি ইচ্ছা করে দিইনি, আমি কনফিডেন্স হারাবো এই জন্য আর দেই নাই। তো দুইটাতে আমার মোটামুটি ভালো মার্কস ছিল। তো আজকে পরীক্ষা দিয়েও মোটামুটি স্যাটিসফাইড। তো এখন দেখা যাক ভাইয়া, 74 তো আপনাদের এখানে এখন, আশা করতেছি কোনো কিছু না হলে 70+ লিস্ট আছে। এখন যদি রিটেনে কল পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, প্রিপারেশন শুরু করি আর কি। শুরু করে দেন। আচ্ছা, এই ব্যাচের সাথে মিলে ওঠা সম্ভব কিনা? হ্যাঁ, সমস্যা নেই, পারবেন, হোপফুলি পারবেন। কত শুরু হলে শুরু করে দেওয়া ফরজ। আচ্ছা, আমি মনে করি 70 পাইলেই আপনার উপরে ওয়াজিব হয়েছে, ফরজটা আসলে আমি নির্ণয় করতে পারতেছি না। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কাটমার্ক কত, এটা তো বললাম। এরপরে হচ্ছে 63 থাকে, একটু কষ্ট হয়ে যায় 67। আল্লাহ ভরসা, দেখা যাক প্রিলি রেজাল্ট কবে দিবে। প্রিলি রেজাল্ট সবকিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহে পেয়ে যাবেন। হ্যাঁ, মঙ্গলবার বা বুধবার পেয়ে যাবেন। আর যদি পিছায় তাহলে হয়তো সামনের সপ্তাহে যেতে পারে, ম্যাক্সিমাম এর চেয়ে বেশি দেরি যাবে না। আর সামনের সপ্তাহে রবি সোম মঙ্গল এই সময়ে পাইতে পারেন। বাট নর্মালি হইতেছে আপনার বুধ বৃহস্পতিবারে হচ্ছে ইয়াটা চলে আসে, প্রিলি রেজাল্টটা চলে আসে। এরপরে মোটামুটি, হ্যাঁ, মোটামুটি সবগুলো আনসার দিয়ে দিচ্ছি। আপনাদের আর কোনো প্রশ্ন আছে? ভাই, রিটেন কি ঈদের আগে হওয়ার পসিবিলিটি আছে? এটা একটা ভালো কোশ্চেন করছেন। রিটেন ঈদের আগে যদি হইতে হয় তাহলে 29 তারিখ হইতে হবে। তো 29 তারিখ আসলে পরীক্ষা নিলে এটা জুলুম হয়ে যায়, কারণ আপনার স্কুল টিস্কুল তো হচ্ছে মনে হয় এই সময়টাতে ছুটি দিয়ে দিবে। হ্যাঁ, সো ওই যে ভাই স্কুলের 29 না তো 30 তারিখ হচ্ছে, মে 30 তারিখ হচ্ছে শুক্রবার। সরি 30 তারিখ হচ্ছে। তো 30 31 2 দিন স্লট আছে। তো 30 31 দেওয়াটা আসলে ঈদের খুব কাছাকাছি, এই পেইনটা দিবে কিনা আমি আসলে কনফিউজড। আর ঈদ তো পূর্বে আপনার 14 দিনের নোটিশে পরীক্ষা হওয়ার নজির খুব বেশি নাই ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংক সাধারণত 3 সপ্তাহ অ্যাটলিস্ট টাইম দেয়, এবং ম্যাক্সিমাম টাইমই দেখা যায় কি 28 দিন বা 35 দিন টাইম দেয় সিনিয়র অফিসার অফিসার এইসব এক্সাম গুলোর ক্ষেত্রে। তো আমি হইতেছে ওই দিক থেকে যদি ধরি তাহলে আমি আমি এক্সপেক্ট করি, এবং আমি কোর্সও সাজাইছি ওইভাবে যে আমি ধরে নিচ্ছি আমার ঈদের পর পর্যন্ত, ঈদের পরের পরের উইক হয়তো আমার এক্সামটা হবে, এর আগে হওয়ার সম্ভাবনা কম। ভাই ঈদের পরে যদি দেখা যায় তাহলে হচ্ছে আপনার
জুনের শুক্রবার পড়তেছে 20 তারিখে, একটা আর একটা পড়তেছে একদম হচ্ছে 27 তারিখে যায়। আমার আমার ধারণা ওইটাই, আমার ধারণা 20 তারিখের দিকে, হয়তো জুনের 20 তারিখের দিকে এক্সামটা হইলে হতো 20 বা 27। এর আগে এক্সাম হওয়ার সম্ভাবনাটা আমি একটু কম দেখতেছি, বাকিটা আমি জানি না তাদের প্ল্যান আসলে কি। এটা পুরোটাই মনে করেন যে আসলে আমার এক্সপিরিয়েন্স, যেমন আমি বলছিলাম যেদিন হইতেছে এনএস এর ইয়া ইয়া শেষ হয়েছে, ওই দিনে আমি বলছিলাম যে 23 তারিখ পরীক্ষা হইতে পারে। আলটিমেটলি 23 তারিখে তো পরীক্ষা হইলো, এটা তো বুধবারে মনে হয় না বৃহস্পতিবার হচ্ছে জানাইছে। বাট আমি যেদিন কোর্স ছাড়ছি ওই দিনই বলে দিচ্ছি 23 তারিখ পরীক্ষা ধরে আপনারা পড়ান। এটা হচ্ছে মানে এক্সপিরিয়েন্সে লাগে, ম্যাক্সিমামই লাগে, দু একটা ছুটা যায়। তো আমি এক্সপেক্ট করতেছি 30-31 তারিখ এক্সাম হবে না, 20 অথবা 27 জুনের, সেটা আমি ধরে নিচ্ছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি না থাকে তাইলে আমরা শেষ করে দিই আজকে। আর আপনাদের রিটেনের ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদের ওই আজকে রাত্রে ইনশাল্লাহ যে আমাদের আর্টস ফ্যাকাল্টির বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে সাজায় রাখছি, এই ইয়াটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে আমার ম্যাথ গুলো পেয়ে যাবেন। আজকে থেকে হচ্ছে টুকটাক শুরু করে দেন, বা আজকে যদি বেশি পেইন লাগে তাহলে আজকে একটা ঘুম দেন, কালকে সকালবেলা উঠে একদম আরাম আয়েশ করে পড়াশোনা শুরু করে দেবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই।